প্রথমত হচ্ছে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মানবাধিকার তাদের কাছে কি খায় না মাথায় দেয়। মানবাধিকার কর্মীরা আসলে বোধ হয় চান যে অপরাধীর সাজা চরমতম সাজা না হয়। কি বলবেন এ ব্যাপারে? প্রথমে যেটা বলা হচ্ছে যে আমরা ঘোষিতভাবেই মানবাধিকার কর্মীরা মৃত্যুদণ্ডের বিরোধিতা করে, কিন্তু মূল ব্যাপার হচ্ছে যুদ্ধ কখনোই কাম্য না। যুদ্ধ হওয়াটা সাধারণ মানুষের পক্ষে এবং যে দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে তার পক্ষে ভয়ানক ক্ষতিকর। যুদ্ধ মানেই তো অপচয়। আপনি যেদিক থেকে দেখুন, যুদ্ধ মানে প্রাণের অপচয়। প্রথম যেটা আমি বলবো, মানুষের প্রাণ সব থেকে মূল্যবান। কিছু মানুষের প্রাণের অপচয়, শক্তির অপচয়। আপনি যে সামরিক শক্তি তৈরি করেছিলেন, যে অর্থ দিয়ে এনেছিলেন, সে সামরিক শক্তি আপনার শেষ হয়ে গেল। আপনাকে নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আবারও আপনাদেরকে স্বাগত। আর আজকে আবারও আপনাদের সঙ্গে রেখেছি আমাদের আরও একজন অতিথিকে। তবে আজকে কিন্তু বাংলাদেশ নয় বা অন্য কিছু নয়, আজকে আলোচনা করব মানবাধিকার নিয়ে। নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন জাগছে, মানবাধিকার আরে সেটা কি খায় না মাথায় দেয়? কোন কাজে লাগে মানবাধিকার বলেন? এটাই তো প্রশ্ন। ভালো কোনো কাজ করতে গেলেই মানবাধিকার আটকে দেয়। ধরুন একটা রাস্তা হবে, মানবাধিকার কর্মীরা আসছেন, তারা এসে সেটাকে আটকে দিচ্ছেন। রেললাইন সম্প্রসারণ, মানবাধিকার কর্মীরা বাধা দিচ্ছেন। এটাই তো নাকি? এটাই তো ভাবছেন? না, মানবাধিকার মানে শুধু তাই নয়। মানবাধিকার একটি সুদূর প্রসারী পরিকল্পনা। আরো বিস্তারিত এই বিষয়ে আপনাদের এই ভাবনাগুলিকে আরো সহজ করে দেবে আজকে আমাদের অতিথি শ্রী দেবাশিস রায়চৌধুরী। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, সবার আগে প্রথমেই প্রশ্ন বলেই দিয়েছি, মানবাধিকার নিয়ে মানুষের কিছু ধারণা আছে। প্রথমত হচ্ছে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মানবাধিকার তাদের কাছে কি খায় না মাথায় দেয়, এটা একটা বিষয়। এটা দিয়ে শুরু করি প্রথমে। হ্যাঁ, এই প্রশ্নটা তো আমাদেরও মাঝে মাঝে মানুষজনের সঙ্গে কথা বলতে গেলে এটা হয় আর কি, যে কি করো তোমরা, কি এটা কি বিষয়টা কি? আসলে মানবাধিকার বিষয় বলে আলাদা কিছু না। মানবাধিকারের কথাটার মধ্যেই তো লুকিয়ে আছে মানুষের অধিকার। কারণ অধিকারটা কি? অধিকার হচ্ছে এমন কিছু বিষয় যেগুলো আমাকে আমার রাষ্ট্র দিচ্ছে বা দেবে, যেগুলো আমার না থাকলে আমার অসুবিধা হবে, আমার প্রতিদিনকার বেঁচে থাকার জন্য আমার অসুবিধে, এবং যদি সেটা না থাকে তার জন্য আমি আমার রাষ্ট্র বা আইনের কাছে শরণাপন্ন হতে পারি যে আমার অধিকারটা আসুক। যেমন ধরা যাক আমি বেঁচে থাকি, আমি বেঁচে আছি, বেঁচে থাকাটা আমার অধিকার, আপনার অধিকার, সব মানুষের অধিকার, আমরা বেঁচে আছি। কিন্তু এই মুহূর্তে আমি বেঁচে আছি, হঠাৎ করে কেউ আমাকে এসে এখন আক্রমণ করলো, আমার শত্রু হতে পারে, অন্য বিষয় কেউ করতে পারে, ভুল করে কেউ আক্রমণ করলো, আমাকে মেরে ফেললো বা মেরে ফেলার চেষ্টা করলো। এটা আমার বেঁচে থাকার যে অধিকার, সে অধিকারটা কেড়ে নেওয়া হলো, লঙ্ঘিত হলো। যদি আমি বেঁচে থাকলাম তাহলে আমি নিজে, আর যদি আমি মরে গেলাম তাহলে আমার বন্ধু বান্ধব বা আমার পরিজন, এইটার বিরুদ্ধে যে আমার বেঁচে থাকার অধিকারটা কেড়ে নেওয়া হলো, এর বিরুদ্ধে একটা আইনের দ্বারস্থ হতে পারেন। সেই জায়গাটা আমার রাষ্ট্র বা আমার সরকার, আমার সংবিধান আমাকে দিয়েছে। এরকম শুধু একটি বিষয় না, অনেকগুলো অধিকার আমরা ভোগ করি, যেগুলো আমরা জানি না যে এগুলো আমাদের অধিকার। আমাদের অধিকারটা আমাদের বেঁচে থাকার সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়ে আছে, এমনভাবে জড়িয়ে আছে যে কোনটা অধিকার কোনটা নয় এটা আমরা আলাদা করতে পারি না। ফলত আমার যেটা অধিকার, অন্য কাছে সেটা ভোগ করলে আমার মনে হয় সে অনধিকার চর্চা করছে। কিন্তু অধিকারটা উভয় পক্ষেরই সমান, একজন মানুষ হিসেবে সকলের অধিকার সমান অধিকার হওয়া উচিত, এবং মানবাধিকার সেই কথাই বলে। তো এই অধিকারগুলো নিয়ে আমরা কাজ করি। মানুষের অধিকারের যখন কেউ কেড়ে নেয় বা অধিকার লঙ্ঘিত হয়, তখন আমাদের কাজকর্ম বা আমাদের কথা বলতে হয়। অধিকার কি তাহলে আপেক্ষিকভাবে স্বার্থের সাথে জড়িয়ে থাকছে?
আপনি যেটা বললেন যে অধিকার এক এক, কারো অধিকার কারো অনধিকার, তাহলে এখানে কি স্বার্থ জড়িয়ে থাকছে একটু? না, স্বার্থ জড়িয়ে তো খানিকটা থাকছে। তো কিভাবে থাকছে? ধরো আমার অধিকারটা কেউ যদি কেড়ে নিচ্ছে, যে তার তো একটা স্বার্থ আছে। আমার অধিকার সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে বেঁচে থাকার অধিকার, আমার বাড়ির চারপাশে পরিবেশ সুন্দর থাকবে, এটা আমার অধিকার। এবার আমার পাশে একজন কেউ বাড়ি তৈরি করলেন বা কোনো একটা কারখানা তৈরি করলেন, যেটা আমার প্রতিদিনকার বেঁচে থাকার যে শব্দ যন্ত্রণা, বায়ু দূষণ হোক, শারীরিক মানসিক সব ধরনের দূষণ হচ্ছে, তাহলে তার কাছে সেটা স্বার্থ। তার হয় তার বেঁচে থাকাটা খুব সুন্দর করে থাকার জন্য বাড়ি করার স্বার্থ, অথবা যদি তিনি কোনো প্রকল্প করেন তাহলে তার ব্যবসায়িক স্বার্থ কাজ করছে, এবং সেই স্বার্থের জন্যই আরেকজনের অধিকার হরণ হচ্ছে, আমার অধিকার চলে যাচ্ছে, বা আপনার অধিকার আমি কেড়ে নিচ্ছি। এই মানবাধিকার একেবারে যারা গ্রাস রুটে আছে, আমরা আরো একটু বৃহৎভাবে আলোচনা ক্রমশ এগোবো, একেবারে যারা সাধারণ মানুষ, তাদের তো ধরুন মোটামুটি আমাদের তিনটে জিনিস আমাদের বেঁচে থাকতে ভীষণ দরকার: অন্ন, বস্ত্র এবং বাসস্থান। সেই সঙ্গে স্বাস্থ্য যোগ হচ্ছে, তারপরে সেই সঙ্গে কি বলবো, বেঁচে থাকাটা, তার মধ্যে সব থেকে মৌলিক হচ্ছে বেঁচে থাকা, যেটা আপনি বললেন। এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এই যে পরিষেবাটা, এটাকে একটি রাষ্ট্র সকলের জন্য দিতে বাধ্য। এ প্রসঙ্গে আপনাদের কি কি আইন আছে বা কি কি ভাবেন আপনারা, কেমন করে কাজ করেন? না, মূলত আইন বলে তো আমাদের নিজস্ব কোনো আইন নয়। আমরা তো একটা মানবাধিকার যে একটা সনদ আছে, আন্তর্জাতিক সনদ, সেইটাকে আমরা মোটামুটি অনুসরণ করি। তো এই মানবাধিকার সনদের একটা ইতিহাস আছে। ইতিহাস বলতে কি, মানবাধিকার সনদটা হলো কেন, মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে, রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই পারমাণবিক বোমা, প্রতিটা দেশ বুঝতে পারছে যে যুদ্ধের ভয়াবহতা। তখন সেই দেশগুলোর অনেকেই চিন্তা ভাবনা করলেন যেন পরবর্তী আর যুদ্ধ না হয়। তাহলে যুদ্ধ না হওয়ার জন্য কিছু কিছু ব্যবস্থা বা তারা কিছু ভাবনা চিন্তা করেছিলেন, যে মানুষ যদি সুন্দরভাবে থাকতে পারে, যুদ্ধ প্রয়োজন তাহলে হয় না। মানুষকে বেঁচে থাকার তার যেটা বললেন আপনি, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা প্রথম প্রাথমিক চাহিদা। তার সঙ্গে আরো অনেক কিছু চাহিদা রয়েছে, চাহিদা আছে, বা চাহিদা না থাকলেও সেগুলোকে দিতে হয় রাষ্ট্রকে। স্বাস্থ্য, শিক্ষা, এরকম কিছু শিক্ষা থাকে। এইগুলোকে নিশ্চিত যাতে করা যায়, যাতে মানুষ ভালো থাকতে পারে, তাহলে হয়তো এই উন্মাদনাটা অনেকটা প্রশমিত করা যাবে। সেই হিসাবেই 1948 সালে প্যারিসে একটা ঘোষণা, সার্বজনীন ঘোষণা তৈরি হয়েছিল, এবং 1950 সালে 10ই ডিসেম্বর এই মানবাধিকার সনদ বা হিউম্যান রাইটস চার্টার হিসেবে এটা প্রচারিত হয়, এবং এখনো পর্যন্ত 10 ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে সারা পৃথিবীতে পালন করা হয়। তো সেই জন্যই আপনি যে প্রশ্নটা করছিলেন যে এটার জন্য কোনো আইন আছে কিনা, না সেভাবে আইন নেই। কিন্তু কি হয়েছে, যখন এইটা সব রাষ্ট্রগুলো করলো, সেই সময় যারা রাষ্ট্র দেশগুলো ছিল, তারা অনেকেই এই স্বাক্ষর করেছিল এই চার্টারের সনদে, যে তারা এগুলোকে তারা দেশে রূপায়ণ করার চেষ্টা করবেন, যা যা কথাগুলো বলা আছে। এবং তার মধ্যে 30টা ধারা ছিল। তার সেই ধারাগুলো কেউ কেউ বিভিন্ন দেশ বিভিন্নভাবে রেখেছেন। আমাদের দেশে যেরকম সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে ওই মানবাধিকার সনদের যে ধারা থেকে কিছু কিছু নেওয়া হয়েছে, যেরকম আমাদের মৌলিক অধিকারে সমতার কথা বলা হয়েছে, সব মানুষের সমান অধিকারের কথা, এটাই ওই চার্টারেই ছিল, যে সব মানুষের সমান অধিকার। এবং ওই মানবাধিকার সনদের প্রথম কথাই হচ্ছে যে সব মানুষ জন্মসূত্রে স্বাধীন। প্রত্যেকটা ব্যক্তি মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করছে, তার স্বাধীনভাবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, সমস্ত কিছু উপভোগ করার অধিকার আছে। তো এই সমতার অধিকার মৌলিক অধিকারে এসছে। আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে স্বাধীনতার অধিকার, সেটাও ওই মানবাধিকার সনদ থেকে এসছে। তার পরবর্তীকালে যদি বলা যায় যে শোষণের বিরুদ্ধে অধিকার, কাউকে শোষণ করা যাবে না, কাউকে জোর করে আটকে রেখে তাকে দিয়ে কাজ করা যাবে না, কাউকে অত্যাচার করা যাবে না, দাস প্রথাটাকে লুপ্ত করতে হবে। এগুলো সবই ওই মানবাধিকার সনদ থেকে নিয়ে দেশে সংবিধানে ঢোকানো হয়েছে। এবং সংবিধানে যখন এলো, তখন সেটা আইনে
পর্যায়ে চলে গেল, সংবিধানকে কেন্দ্র করেই আইন রচিত হচ্ছে এবং আমরা সেগুলোকে আইন হিসেবে উপভোগ করছি। তো এই আইনগুলো, এই যে আমাদের মৌলিক অধিকার যেগুলো আছে, যে ছটা মৌলিক অধিকার আছে, সেই ওই মৌলিক অধিকারের মধ্যেই আমাদের সমস্ত অধিকারগুলোকে সুরক্ষিত করার ব্যবস্থা রাষ্ট্র বা সরকার আমাদের করেছে। রাষ্ট্রই আমাদের এই অধিকারগুলো দিয়েছে যে তোমরা এগুলো ভোগ করো, উপভোগ করো। তো সেই অধিকারগুলো যখন মানে ব্যক্তি কেড়ে নেয়, অনেক সময় দেখা যায় পক্ষান্তরে রাষ্ট্রও সেই অধিকার কেড়ে নিতে চাচ্ছে, তখন এই মানবাধিকারের প্রশ্নগুলো আসে। কোনো কোনো ক্ষেত্রে আইনের সাহায্য নিতে হয়, মানে আইনে আমাকে যখন বলছে যে তোমার এই অধিকার আছে, তখন আইনের দ্বারস্থ আমাকে বলতে হয় যে আমার এই অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, কেড়ে নিয়েছে কেউ না কেউ। এইভাবেই আমরা মানে কাজটা করার চেষ্টা করি, কারোর মানুষ হয়ে বা সমাজের হয়ে। এই সাধারণ মানুষের, আমাদের সমাজের সাধারণ মানুষের যেটা প্রথমেই বললাম যে একটি সুন্দর রাস্তা হবে, সাপোজ ধরা যাক যশোহর রোড, বনগাঁ যশোহর রোড। আমরা যেহেতু বনগাঁবাসী, তো সেহেতু বনগাঁ যশোহর রোডটা যখন তৈরি হবে, তখন সরকার পক্ষ থেকে বেশ উদ্যোগ নেওয়া হলো। কিন্তু বেশ কিছু সংস্থা, বিশেষ করে আপনাদের মানবাধিকার যে সংগঠনগুলি, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়লেন এবং তখন কিন্তু একটা উন্নয়ন বিরোধী তকমা এই মানবাধিকার কর্মীদের গায়ে সাঁটিয়ে দেওয়া হলো এবং সেই সঙ্গে বিরোধী রাজনীতির দল বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তকমা তাদেরকে দেওয়া হলো। এক কথায় মানে সমাজের এই মানুষগুলো সমাজের খুব উন্নয়নের বিরোধী মনোভাবাপন্ন পোষণ করে। এই যে মানুষের কিন্তু এই ধারণাটা মানবাধিকার কর্মীদের প্রতি আছে। এই যে সব জায়গাতেই এই বিরোধিতার জায়গাটা কেন? এই কথার উত্তর দেওয়ার মধ্যেই আপনাকে আমি বলি, আপনি যে শুরু করেছিলেন যেখান থেকে, তার মধ্যেই এর উত্তরগুলো লুকিয়ে আছে। মানে কেন কি, আপনি প্রথমে কি বললেন যে আমাদের বেঁচে থাকার জন্য 3টি জিনিসের প্রয়োজন, একদম অন্ন, বস্ত্র, বাসস্থান। তো আমরা আলোচনায় বলেছিলাম একটু আগেও, যেটা আলোচনার মধ্যে আসছিলেন, যে স্বার্থ জড়িয়ে থাকে কিনা অন্যের মানে অধিকার কেড়ে নেওয়ার জন্য। তো এই আমার স্বার্থ রক্ষা করতে বা অন্যের স্বার্থে দেখতে গিয়ে আমরা অনেকের স্বার্থকে আঘাত করে ফেলি। যশোর যখন এলো উদাহরণ হিসেবে, যশোর নিয়ে অল্প কথাই বলি, এটা সার্বিকভাবে সব জায়গায় প্রযোজ্য। যশোর রোডের ক্ষেত্রে যেটা হলো, যশোর রোডের ক্ষেত্রে প্রথমে শোনা গেছিল যে যশোর রোডের ধারে যে প্রায় 4,500 গাছ আছে, গাছগুলো কেটে ফেলা হবে, যশোর রোড চওড়া করতে হবে। এখন প্রশ্ন হলো, সারা পৃথিবী এখন যদি আপনি পরিবেশের কথা ভাবেন, পৃথিবী ক্রমশ কিন্তু উষ্ণায়নের দিকে চলে যাচ্ছে এবং এটা নিয়ে সারা পৃথিবীতেই চর্চা হচ্ছে। বিভিন্ন সামিট হয়েছে বিভিন্ন জায়গায়, মানে আপনার রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে বিভিন্ন দেশ, মানে কিভাবে উষ্ণতা কমানো যায়, কার্বন কমানো যায়, ওজোন স্তর ফুটো হয়ে যাচ্ছে, নানা ধরনের পরিবেশ হচ্ছে। এবং তার মূল কারণ হচ্ছে পৃথিবী প্রাকৃতিক যে ভারসাম্য, সে ভারসাম্যগুলো নষ্ট করে ফেলছে। গাছ এমন একটি, মানে গাছতে জীবন আছে, কথা বলতে না পারলো আমি সেইভাবেই বলছি যে গাছ এমন আমাদের উপকারী বন্ধু, যে গাছ একসঙ্গে যদি এতগুলো গাছ ধ্বংস করে দেওয়া হয়, তারপরে পরিবেশের পর একটা ব্যাপক প্রভাব পড়ে। আমাদের মানে যারা এই যে বলা হচ্ছে মানে রাস্তা চওড়ার বিরোধী, এরা ব্যাপারটা এই অ্যাঙ্গেলে যদি দেখেন, তাদের পক্ষে বিরোধিতা, কাদের সুবিধা হয় রাস্তা করলে, দ্রুত কলকাতায় যাওয়ার সুবিধে, যে যুক্তিগুলো এসছে, আমাদের কলকাতায় যেতে অনেক দেরি লাগে, রাস্তায় জ্যাম হয়, হ্যাঁ, একটা রুগীকে কলকাতায় ট্রান্সফার করতে করতে সে সংকটজনক হয়ে যায়, এরকম ধরে অনেক কলকাতার দূরত্বটা, সময়টা কমে যায়। হ্যাঁ, মানে এই প্রশ্নগুলো আমাদের সামনে এসছে। এটা তোমরা আটকা, যারা এই বিরোধিতা করছে তারা মানুষের ক্ষতি করছে। কারণ মানুষ কলকাতায় মানে রোগী নিয়ে যেতে পারছে না, স্কুল কলেজে মানে পরীক্ষায় সময় মতো পৌঁছতে পারছে না, রাস্তায় বিরাট জ্যাম হচ্ছে, সুতরাং রাস্তা চওড়া করা দরকার, একদম সেই জন্য রাস্তা গাছ কেটে ফেলতে হবে। কিন্তু আমাদের দিক থেকে যে ভাবনা, মানবাধিকার দৃষ্টিকোণ থেকে যে ভাবনা, সেটা প্রথম ভাবনা হচ্ছে যে সুদূর প্রসারী একটা প্রভাব আছে। এতগুলো গাছ যদি একসঙ্গে কেটে ফেলা হয়, পরিবেশের উপর যে প্রভাব পড়বে, সেই প্রভাব আজ থেকে 20, 25, 30 বছর পরে বোঝা যাবে, যে কিভাবে জায়গাটা উষ্ণ হয়ে উঠলো, বৃষ্টি কমে যাবে। এবং শুধু তাই নয়, জীব বৈচিত্র্যের একটা ক্ষতি হয়। প্রত্যেকটা গাছ, এত প্রাণী সেখানে আশ্রয় নিয়ে আছে, একটা গাছ কেটে ফেলা মানে কয়েকশো পাখি
এবং সেই ধরনের যারা গাছে থাকে সরীসৃপ জাতীয় বা অর্কিড আছে, এত প্রাণ নষ্ট হয়ে যাবে একসঙ্গে। সুতরাং আমরা এইটাকে মানে বলেছিলাম যে রাস্তা চওড়া হোক, কিন্তু গাছগুলোকে যদি বাঁচিয়ে রেখে রাস্তাটা করা যায়। সরকারের কিন্তু রাস্তার দুপাশে অনেকটা করে জায়গা আছে, সেখানে মাঝখানে রাস্তার মাঝখানে গাছ রেখে রাস্তা চওড়া করলে কোনো অসুবিধা হতো না। যেরকম আমাদের উদাহরণ আমাদের সীমান্ত অঞ্চলেই আছে, জয়ন্তপুর একটু ছাড়িয়ে গেলেই দেখা যাবে যে ওখানে কাজ করা হয়েছে। আমরা এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবে সেটা উন্নয়নের বিরোধী তকমা তো আসেই সবসময়। আমরা রোগী নিয়ে কলকাতায় যাব কেন? উন্নয়ন যদি করতে হয় তাহলে বনগাঁর হাসপাতাল বা আমার স্থানীয় যে হাসপাতাল, সেই হাসপাতালটা আরো বেশি উন্নত মানের হবে না কেন, যাতে করে স্থানীয় রোগীকে কলকাতা পর্যন্ত একটা রোগীকে নিয়ে ছুটতে হয় না। একটা রোগীকে 10 জন রোগী যদি প্রতিদিন অ্যাম্বুলেন্সে করে কলকাতায় যায়, কলকাতার হাসপাতালগুলোতেও চাপ পড়ে। কিছু মেশিন, কিছু মানে সেই মেশিন চালানোর লোক আর কিছু ভালো ডাক্তার দিয়ে একটা পরিষেবা দিলেই ছোট ছোট প্রান্তিক শহরগুলোতে, জেলা শহরগুলোতে ভালো হাসপাতাল তৈরি করে ফেলা যায়, হাসপাতালগুলোর পরিকাঠামোগত উন্নত করা যায়। মানে বলছি উন্নয়নের ভাবনাটা এরকম হওয়া উচিত যেটা সকলের পক্ষে শুভ হয়। এই গাছ কেটে ফেলার পরে সুদূর প্রসারিত একটা প্রভাব তো আছেই। তাছাড়া কি হয়, সরকার থেকে একটা মানে বলা হয় যে একটা গাছ কাটলে 5টা গাছ লাগিয়ে দেওয়া হবে, গাছের অসুবিধা নেই। যেন মানে গাছ রেডিমেড যে গাছ একটা 50 বছরের গাছ যে অক্সিজেন দেয় বা যে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, 5টা চারা গাছ সেটা কখনোই তার পরিপূরক হতে পারে না সেই মুহূর্তে। এটা তো আমরা প্রত্যেকেই বুঝি বা জানি। একদমই। তার থেকে আরেকটা বিষয় ইন্টারফেয়ার করি, যে সরকার প্রতি বছর কয়েক লক্ষ নয় কয়েক কোটি গাছ লাগাচ্ছে, কিন্তু পরিসংখ্যান নেই যে তার ভিতরে কয়েকটা হাতে গোনা 2-4টে গাছ বেঁচে থাকে। একদম, এটা তো একটা মানে উৎসব মতো হচ্ছে যে আমি কতগুলো লাগালাম, প্রচার হলো, মানে হলো, আসল কাজের কাজটা কিছুই হয় না। গাছগুলোকে বাঁচিয়ে বড় করে তোলার পরে এটা করা উচিত। তো আমরা সেইটার কথা বারবার বলেছিলাম যে কিছু গাছ লাগানোর, আমরা জানতে চেয়েছিলাম গাছ কোথায় 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 লাগানো হবে, এবং খুব অদ্ভুতভাবে এটা নিয়ে কোর্টেও যেতে হয়েছিল, কোর্টেও কেস হয়েছিল। পরবর্তীকালে যদিও মামলার রায় আমাদের বিপক্ষে যায়, কিন্তু কোর্টে যেটা সরকার যে সত্যি কথা বলছে না, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছিল। তারা বলেছিল যে আমরা গাছ লাগিয়ে দেব, আমরা জানতে চেয়েছিলাম কোথায় কোথায় লাগানো হবে, তারা নির্দিষ্ট করে আদালতে জমা দিয়েছিল যে আমরা এখানে গাছ লাগাবো, এবং আদালত একটা আলাদা কমিটি তৈরি করে দিয়েছিল সার্ভে করার জন্য, মানে বিভিন্ন পরিবেশবিদ নিয়ে, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে, যে তারা সার্ভে করে দেখুন যে এই জায়গাগুলো গাছ লাগানো যাবে কিনা। তারা যে রিপোর্ট দিয়েছিলেন তাতে খুব আশ্চর্যজনকভাবে দেখা গিয়েছিল যে এমন এমন জায়গায় গাছ লাগানোর কথা বলা হয়েছে, সেখানে কোথাও হয়তো একটা সরকারি অফিস আছে, সেখানে সেই জায়গাটা চিহ্নিত করা আছে এখানে গাছ লাগানো হবে। মানে ঘরে বসে একটা মন গড়া ভাবে তৈরি করে দেওয়া। তো এটা যশোর রোডের কথা গেল। আমি সার্বিকভাবে যে কথাগুলো আমরা বলতে চাই, যে যেখানেই ধরুন রাস্তা চওড়া হবে বা একটা ফ্লাইওভার তৈরি হবে, সেখানে কিছু মানুষকে উঠে যেতে হবে, উচ্ছেদ হয়ে যেতে হবে। একদম। তার মানে তার রাস্তার ধারে তারা যে কাজগুলো করছিল সেই কাজগুলো নষ্ট হয়ে যাবে। সরকার একটা ক্ষতিপূরণ দেয় অবশ্য, মানে নিয়ম আছে, সেই ক্ষতিপূরণটাও পর্যাপ্ত হয় কিনার সন্দেহ আছে। একটা মানুষ দীর্ঘদিন 20 বছরের একটা ব্যবসা করে খাচ্ছে, তার হাতে কয়েকটা টাকা ধরিয়ে দেওয়া হলো, কয়েক হাজার দিয়ে, সে কাজটা হয়তো আর জানেই না। মানে যে ধরুন রাস্তার ধারে বসে জুতো সেলাই করছিল, তাকে তুলে দেওয়া হলো টাকা দিয়ে, বারোটা ঘর ছিল, সে পেশাহারা হয়ে গেল, জীবিকাহারা হয়ে গেল। সে ওই কাজটা ছাড়া অন্য জায়গায় গিয়ে বসে সে কাজ করবে, সেই জায়গা তার আর সে খুঁজে পেল না। ফলত এরকম বহু মানুষ এরকম ভাবে মানে হারিয়ে যাচ্ছে। এই কারণে আমরা যেটা বললাম যে বাসস্থান, মানুষের জীবিকার, খাদ্য বস্ত্র যদি আমাকে জোগাড় করতে হয় বাসস্থান, তাহলে আমাকে জীবিকার দরকার। আমার জীবিকা না হলে তো আমি পারছি না বেঁচে থাকবো। জীবিকা মৌলিক অধিকার, বেঁচে থাকার। তো জীবিকার অধিকারটা কে দেবে আমাকে? তাহলে রাষ্ট্র দেবে। রাষ্ট্র যদি আমাকে বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারে, বা আমার
আয়ের সংস্থানের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে শখ করে একটা লোক রাস্তার ধারে গিয়ে তো থাকবে না। একদম একদম। যার বাড়ি আছে, আমরা ঘরে ঘুমোচ্ছি, কিন্তু আজও আমার শহরে আপনি রাত্রেবেলা যদি ঘুরতে বেরোন, রাত 10টার পরে দেখবেন বিভিন্ন জায়গায়, স্টেশনে হোক, বিভিন্ন রাস্তায় মানুষ এখনো বিছানা পেতে ঘুমোচ্ছে। তারা তো আমার সহনাগরিক, তারা তো আমাদের দেশের মানুষ। তারা ওখানে ঘুমোচ্ছেন কেন? তাদের ঘুমানোর জায়গা নেই, তাদের বাসস্থান নেই, এটা দিতে পারেনি কেউ। অথবা আমরা এটাও বলতে পারি যে পরোক্ষে তারা বাস্তুচ্যুত হয়েছেন, তারা কোথাও থাকছেন, সেই উন্নয়নের জন্য তাদের সেখান থেকে তুলে দেওয়া হয়েছে, তারা থাকার জায়গা পাচ্ছেন না, তারা এমনভাবে ঘুরে বেড়াচ্ছেন। তো এটা তো মানে একটা, আমি বলবো রাষ্ট্রের ব্যর্থতা, যে রাষ্ট্র আমাদের নিশ্চয়তা দেওয়ার কথা, আমাদের জীবন দেওয়ার কথা, রাইট টু লিভ বলা হচ্ছে, আমাদের বেঁচে থাকার অধিকার দেওয়ার কথা, সেই অধিকারগুলো তো লঙ্ঘিত হচ্ছে। ফলত যাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে তারা এমন শ্রেণীর মানুষ, তারা নিজের কথা নিজে বলতে পারছেন না। বা গাছ তো নিজের কথা নিজে বলতে পারে না, তো কথাই বলতে পারে না। এবং অনায়াসে দেখবেন যে কোনো জায়গায় কোনো কাজ হলে সবার আগে গাছ কেটে ফেলা হচ্ছে। কারণ কি? যে গাছের একটা আলাদা মূল্য আছে, কাঠের মূল্য আছে, সেটা আগে গাছ পরিষ্কার হয়ে গেল, প্রকল্প কিন্তু ধামাচাপা পড়েই থাকলো, গাছগুলো কিন্তু কাটা হয়ে গেল অনেক আগে, এবং তাতে যে ক্ষতি, কাজটা যে কাজের জন্য কাটা হলো সেই কাজটাও অনেক দীর্ঘায়িত হতে থাকলো, 5 বছর 6 বছর সেই গাছগুলো, সেই গাছের পরিষেবা অক্সিজেন থেকে আমরা বঞ্চিত হলাম। আমাদের দেশে নদী বাঁধ তৈরিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের মনে থাকতে পারে যে নর্মদা নদীর উপরে যে সর্দার সরোবর বাঁধ হলো আর কি, তো বিখ্যাত হয়েছে, এবং সেই সময় খুব বড় আন্দোলনও হয়েছে মেধা পাটেকরের নেতৃত্বে। সেই বাঁধ নির্মাণ হয়েছে। সেই বাঁধ তৈরি করতে গিয়ে প্রায় 1000, মানে এটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, 3টে রাজ্য মিলে প্রায় 1000 গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই সঙ্গে 3,20,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ তৈরি হয়েছে, এবং নর্মদার যে অববাহিকা অঞ্চল, মানে একেবারে সরাসরি নর্মদার তীরবর্তী যে গ্রামগুলো আছে, তার মধ্যে 245টা গ্রাম একেবারে তলিয়ে গিয়েছে। তাহলে এই এত সংখ্যক মানুষ, এত সংখ্যক মানে জমি, কৃষি জমি যদি বলুন, এবং তার সঙ্গে যদি বনাঞ্চল থেকে থাকে, আমাদের প্রাকৃতিক সম্পদ, পশু পাখি সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকম ভাবে মানে বিভিন্ন, মানে আরেকটা হচ্ছে তেহেরি বাঁধেও ক্ষেত্রেও এরকম হয়েছে, সেখানে 1 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একদম, কিন্তু উন্নয়ন করতে গেলে আপনাকে তো কিছু প্রকৃতি হবেই, কিন্তু সেটা তো রাষ্ট্রকে, তো সেইটার জন্যই তো রাষ্ট্রকে আমরা কি বলছি, রাষ্ট্রকে আমরা বলছি রাষ্ট্র কল্যাণকামী। রাষ্ট্র কল্যাণ করতে গিয়ে মানে এমন একটা অবস্থা তৈরি করে ফেলছে যে অনেক মানুষ ক্ষতি হয়ে যাচ্ছে, সেইটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেইগুলোর জন্য তো একটা আগের থেকে পরিকল্পনা দরকার, স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা দরকার, স্থানীয় মানুষের মতামত নেওয়া দরকার। সেগুলো কিন্তু খুব একটা আমাদের দেশে হয় না, যেটা হওয়া উচিত। মানে আমাদের মানবাধিকার যে দর্শন, তাতে তাই বলা হয় যে মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সুযোগ সুবিধা বুঝে তারপর একটা জায়গায় এসে এটাকে করা যেতে পারে। কিন্তু একেবারে আমরা কোনো কথাই শুনলাম না, এত মানুষের উপকার হবে, 3,20,000 মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দেখা যায়, আমি বললাম যে 1 কোটি মানুষের জন্য বাঁধের ফলে উপকৃত হচ্ছে, তাহলে সেখানে 3,20,000 সংখ্যাটা খুব নগণ্য হয়ে গেল। কিন্তু যেখানে আমরা জীবনের অধিকারের কথা বলছি প্রত্যেকটা মানুষের, সেখানে একটা জীবনেরও যে মূল্য, 1000টা জীবনেরও সেই মূল্য, প্রত্যেকটা জীবনের মূল্য আছে। আমি আপনাকে বলি যে এই যে বাঁধ নির্মাণ বা হচ্ছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা তথ্য আছে, সেটা আপনার 2001 সাল সম্ভবত। তাতে দেখা গিয়েছে যে ভারতে বাঁধ তৈরির জন্য প্রায় 50 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল 1951 সাল থেকে এই 2001 পর্যন্ত যে গবেষণা ভারতে। এবং তারা এটা সরকারি তথ্য, এবং সেখানে দেখা যাচ্ছে এই বাস্তুচ্যুত মানুষের মধ্যে মাত্র 25% পুনর্বাসিত করা সম্ভব হয়েছে। তাহলে বাদবাকি যে 75% মানুষ, তারা কিন্তু পুনর্বাসিত আর হলেন না।
এই যে মানে ব্যাপক মানব সম্পদের মানে অপচয় হলো, এবং তারা কোথায় গেলেন, তারা কিভাবে থাকলেন, তার খোঁজ আমরা সাধারণ মানুষ বা আমরা যারা একটুখানি তারা কেউ রাখলাম না, কেউ রাখলাম না। সুতরাং মানবাধিকার দৃষ্টি থেকে আমরা এটা তো বারবারই চাইবো যে সব মানুষ ভালো থাকুন, প্রত্যেক মানুষের অধিকার ভোগ করুন। তাহলে এই মানুষগুলোর অধিকার তো মানে রক্ষিত হলো না, এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল যে সবাইকে পুনর্বাসিত করা। একটা কাজ করতে গেলে আপনি যেটা বললেন যে হ্যাঁ তাহলে কি উন্নয়ন হবে না বা রাস্তারও প্রয়োজন আছে না, এটা আপনি সবারই, আমারও তো প্রশ্ন হয় একটা রাস্তা হলে, আমারও প্রশ্ন, আমাদেরও তো একটা রাস্তার প্রয়োজন যদি হয়, রাস্তাটা ভালো হোক, সেটা তো আমিও চাই সাধারণ মানুষ হিসেবে। কিন্তু তার বিনিময়ে যে অন্য মানুষের ক্ষতি না হোক সেটা দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রই ঠিক করবে যে হ্যাঁ এই মানুষের উপকারের জন্য আমরা এই কাজটা করব, এবং এই কাজটা করতে গেলে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের আমরা এইভাবে পুনর্বাসিত করব। কিন্তু আমরা দেখছি কি বেশিরভাগ ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ সেই উপকারের ফলটা ভোগ করছে, আর একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ, কিছু মানুষ তারা ক্ষতিপূরণের নামে বা ক্ষতিগ্রস্ত হয়ে একটা সরকারি ডোল পেয়ে বা অনুদান পেয়ে তারা কোথায় হারিয়ে যাচ্ছেন তা আমরা জানতে পারছি না। এইখানটাই মানবাধিকার দর্শন বা মানবাধিকারের কথা আমাদের বলতে হয়। এই তো মানবাধিকার সারা বিশ্ব জুড়ে তো একই সনদের উপর চলছে, একদম। তাহলে ধরুন একটু আমি এর বাইরে সাধারণ মানুষের যে প্রশ্নগুলো ছিল, যে সাধারণ মানুষ, অতি সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তাদের প্রশ্ন ছিল যে যে মানবাধিকার কমিশন আসলে কি করে। কারণ তাদের কাছে একটা ধারণা মানবাধিকার কমিশন মানে, বা মানবাধিকার কর্মী, মানবাধিকার কমিশন বলবো না, মানবাধিকার কর্মী বা সংগঠনগুলো অনেক ক্ষমতা রাখে। তারা এসে গেছে মানে আমরা একটা ন্যায় পাবো, একটা ন্যায় আমাদের হবে। এই যে ধারণা, এই ধারণাটা, এর সার্থকতা বা বাস্তবতা ঠিক কতটা আপনার কি মনে হয়? কাজ করতে গিয়ে এই ধারণার বলবো যে এই যে ভাবনা বা এই যে মানুষের ধারণা, এর বাস্তব রূপ দিতে গিয়ে আপনারা কিভাবে কাজকর্মগুলো করেছেন? সহযোগিতা, অসহযোগিতা, সরকার সাধারণের কেমন ভাবে কাজগুলো করছেন? কি কি সমস্যা? খুব ভালো প্রশ্ন করেছেন এটা, এবং এটা উত্তরটাও খুব সহজ নয়। প্রথমত প্রশ্নের মধ্যে কতগুলো ভাগ আছে, যে সাধারণ মানুষের কাছে মানবাধিকার কমিশন অথবা মানবাধিকার সংগঠন, এইটা দুটো গুলিয়ে যায়। আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি অনেকেই মনে করেন আমরা একটা সরকারি সংস্থার প্রতিনিধি, আমাদের অনেক ক্ষমতা আছে। বলে রাখা ভালো যে আমাদের সে ধরনের কোনো ক্ষমতা নেই, এবং মানবাধিকার কমিশন এবং মানবাধিকার সংগঠনের দুটো পার্থক্য আছে। মানবাধিকার কমিশন সাধারণত কোনো রাষ্ট্র, যে কোনো দেশের রাষ্ট্র তারা তৈরি করেন, যে একটা অটোনোমাস বডি, যারা স্বায়ত্তশাসিত সংস্থা, তারা মানবাধিকারটা কি বলা যেতেই পারে যে সরকার দ্বারা পরিচালিত, মোটামুটি সরকার দ্বারা পরিচালিত হওয়ার কথা না, কিন্তু স্বায়ত্তশাসনের মধ্যে সরকার ঢোকার কথাই নয়। কিন্তু সেইখানে মাঝে মাঝে সেই ব্যাপারটা সারা বিশ্ব জুড়েই আছে। এই বিভাজনটা বা মাঝখানে যে রেখাটা, এটা বড্ড অস্পষ্ট, বোঝা খুব মুশকিল। এবার যেটা হলো আপনাকে বলা, যে তাহলে মানবাধিকার কমিশনটা করব কেন, মানে সরকারই বা করে দিচ্ছে কেন? সরকার তো নিজেই জানে যে মানে কিন্তু করতে হচ্ছে ওই যে বললাম, ওই প্রোটোকলগুলো সারা বিশ্বে যেটা এগুলো আছে, যে একটা ওয়াচিং, মানে সরকারের পরেও সরকার দেখাতে চায় যে আমাদের পরেও একটা নজরদারি আছে। আমরা কিছু করলেও কেউ একজন আমাদের দেখছে। আমাদের ভুল হলে, আমি সবসময় যে সরকার ইচ্ছাকৃতভাবে সবকিছু করছে তাও নয়, অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্তও হতে পারে, বা ভুল হচ্ছে বা ইচ্ছাকৃত হোক, সেটা কেউ নজরদারিতে রাখছে, আমাদের সতর্ক করছে। এবং মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতা আছে, আমাদেরও মানবাধিকার কমিশন কি করতে পারে, যে কোনো একটা বিষয়ে তাদের কাছে অভিযোগ গেল, বা তারা সুমোটা মানে নিজের থেকেও কোনো একটা বিষয়ে তারা তদন্ত করতে পারেন, যেখানে আমাদের মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট শ্রেণীকে, ধরা যাক একটা দলিত শ্রেণীকে আমরা যেটা বলি সংখ্যালঘুদের পরে খুব অত্যাচার হচ্ছে কোথাও একটা, সেটা সেখানে প্রশাসন সেখানে মদত দিচ্ছে বা উপেক্ষা করে যাচ্ছে, খবরের কাগজে খবর হচ্ছে, অন্য কোনো থেকে দেখে
সেই মানবাধিকার কমিশন নিজের থেকে সেখানে হস্তক্ষেপ করতে পারে, সেখানে চলে যেতে পারে, যে কি কি হচ্ছে আমরা দেখি, তাদের সঙ্গে কথা বলি, তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলি, আমরা থানায় প্রশাসনের সঙ্গে কথা বলি। এই কাজগুলো মানবাধিকার কমিশনের আছে। এবং কিন্তু মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতা হচ্ছে মানবাধিকার কমিশনের হাতে কোনো শাস্তি দেওয়ার বিধান নেই, বা মানবাধিকার কমিটি ক্ষমতা নেই, না সুপারিশ করতে পারে, মানবাধিকার করে সে একটা রিপোর্ট তৈরি করতে পারে, সেই রিপোর্ট করে সরকারকে বলতে পারে যে আমরা ওখানে গিয়ে দেখেছি যে ঘটনাটা ঘটেছে সেটা সত্য ঘটনা, আপনারা যেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বা আপনারা যেটাকে উপেক্ষা করার চেষ্টা করছেন, ঘটনার অন্তর্নিহিত কিন্তু এই সত্যটা আছে, এরা অত্যাচারিত, এরা নিপীড়িত, এদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সুতরাং এদের বিরুদ্ধে এরা মানবাধিকার লঙ্ঘন করেছে, এদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, এই সুপারিশটুকু সে করতে পারে। এবং সরকার যদি মনে করে যে হ্যাঁ সুপারিশ আমি মানবো, ইচ্ছে করলে মানতেও পারে, ইচ্ছে করে নাও মানতে পারে, সুতরাং সেটা একটা সীমাবদ্ধতা। আর আমরা যারা সংগঠন, তাদের সীমাবদ্ধতা আরো বেশি। প্রাথমিকভাবে মানে তার মানবাধিকার কমিশনে একটা সরকারি তকমা আছে, আমাদের তাও নেই। তারা যখন কোনো জায়গায় তদন্ত করতে যান, তারা যেহেতু সরকারের অটোনমাস বডি, সরকারের একটা প্রতিনিধি, তাদের কিন্তু একটা প্রোটেকশন থাকে। সরকার যতই জানুক যে আমাদের বিরুদ্ধেও হতে পারে, কিন্তু তাদের একটা প্রোটেকশন থাকে। আমরা যখন কোনো কাজে কেউ আমাদের কাছে এসে বলেন যে আমাদের মানবাধিকার বা আমাদের অঞ্চলের মানুষের মানবাধিকার হচ্ছে, বা আমরাও কোথাও দেখলাম ওইটাই ধরুন যেটা সরকার গেল, আমরাও দেখলাম, আমরাও মনে করলাম আমাদের যাওয়া উচিত, আমরা গেলাম, আমরা কিন্তু সেখানে বাধার সম্মুখীন হই। দুরকম বাধা আসতে পারে। একরকম হচ্ছে যারা ঘটনাটি ঘটিয়েছে, যে কাণ্ডটি ঘটিয়েছে, যে মানবাধিকার যারা লঙ্ঘন করছে, তাদের একটা প্রভাব থাকে সমাজে, তারা প্রভাবশালী মানুষজন হতে পারেন, রাজনৈতিকভাবে হতে পারেন, আর্থিকভাবে হতে পারেন, তারা প্রাথমিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন, ভয় দেখানোর চেষ্টা করেন ঢুকতে, এবং প্রশাসনিক যদি হয় প্রশাসন ঢুকতে না দিতে চেষ্টা করে, সেখানে আমরা না যেতে পারি। এবং পরবর্তীকালে যদিও কাজগুলো করা যায়, দেখা যায় যে হুমকি আসছে, ভয় দেখানো হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে অনেক মানবাধিকার কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে তাদের জেল পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। এখনো অনেক মানবাধিকার কর্মী আমাদের দেশে বিদেশে, বহু মানবাধিকার কর্মী, এটা কি সারা বিশ্ব জুড়ে ছবিটা সারা একই, এবং বহু মানবাধিকার কর্মীকে মানে খুনও হতে, মানে তাকে মেরেও ফেলা হয়েছে, এরকমও হয়েছে সারা বিশ্বে। সুতরাং এটা একটা মানে বলা যেতে পারে একটা হুমকির মধ্যে কাজ করার প্রতিকূলতা তো আছেই। এবং সাধারণ মানুষের একটা, খুব সাধারণ মানুষের একটা আশার জায়গা, তারা বিশ্বাস করেন, আমাদের ভাবেন, আমরা তাদের হয়ে যখন কথা বলি, তাদের হয়তো কেউ কথা বলার থাকে না, আমরা গিয়ে যখন তাদের কাছে সত্যটা শুনি, কথা বলি, মানবাধিকার কর্মীরা যখন সেই কাজগুলো করতে যান, তারা ভাবেন যে আমরা খুব একটা বড় আশ্রয় পেয়েছি, আমরা বোধহয় একটা কিছু প্রতিকার পাবো। কিন্তু শেষমেশ গিয়ে দাঁড়ায় কি যে সেটা হয়তো সবসময় দেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের সুপারিশ করতে হয় সেই মানবাধিকার কমিশনের কাছে অথবা আদালতের কাছে গিয়ে বলতে হয়। এবং আদালতের বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়া ক্ষেত্রে এই যে মানবাধিকার সংগঠনগুলো, এরা এনজিও কিন্তু নন ফান্ডেড, আমাদের কোনো ফান্ড নেই, আমাদের যে বাইরের থেকে ফান্ড আসছে, আমাদের প্রচুর টাকা আছে তাও নয়। সুতরাং আমাদের সীমাবদ্ধতা ওইখানে যে আদালতে লড়াই করার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থটা একেবারে নিম্নবিত্ত মানুষ যেখানে কিছুই করতে পারেন না, আমরা হয়তো খানিকটা দূর পর্যন্ত যেতে পারি, সেখানে কোথাও হয়তো সাফল্য আসে না তা না, কোথাও হয়তো ব্যর্থতাও আসে, মানে আমাদের আর্থিক সঙ্গতি বলুন বা অন্য প্রভাব খাটিয়ে হোক, সেগুলো ব্যর্থ হয়, কিন্তু লড়াইটা থাকে মানুষের। এবং সাধারণ মানুষের কাছে কিন্তু আমরা বিশ্বাসযোগ্যতার জায়গাটা তৈরি আছে মানবাধিকার এই বিশ্বাসটা তারা ভাবে যে একটা কিছু হবে হয়তো, এবং অনেক ক্ষেত্রে হয়ও। এবং এর কিরকম হয় যে সেইটা কিছু খুব বড় ধরনের যদি একটা আন্দোলন করা যায়, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের যদি একটু যুক্ত করা যায়, তারা যদি সামিল হন, বারবার করে যদি একটা জায়গায় গিয়ে, নির্দিষ্ট জায়গায় গিয়ে এক কথা চিৎকার করে বলতে থাকেন, ডেপুটেশন দেওয়া হোক, কি অবস্থান করা হোক, বারবার করে বলতে সেই সরকারেরও হয়তো মনে হয় যে না, তাহলে এতজন মানুষ যখন বলছেন, তাহলে এক জায়গায় আছেন, এটা করা বোধহয় এখন ঠিক হচ্ছে না, মানে ভাবেন বা স্ট্র্যাটেজিক্যালি তারা হয়তো তাৎক্ষণিকভাবে পিছিয়ে আসলেন, কিছুটা কাজ হলো, কোনো ক্ষেত্রে হয়তো কিছু বন্ধও হয় না যে একেবারে তা নয়, হয়। কিন্তু ধরুন একটা দুর্ঘটনা ঘটলো কোথাও,
সেই দুর্ঘটনার পর এই মানবাধিকার কর্মী বা মানবাধিকার সংগঠনগুলোর কাছে পৌঁছানোর প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা প্রথমে হচ্ছে যে এটাই হচ্ছে কথা, যে প্রক্রিয়াটা তো অনেকে জানেন না। মানে জানেন না বলতে এটাই হচ্ছে যে মানুষের, আমরা যেটা বারবার বলতে চাই, মানুষের অধিকার, মানবাধিকার, ওই যে মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে খায় না মাথায় দেয়, সুতরাং মানবাধিকার বলে যে কিছু করা যায় বা কেউ কাজ করেন, এটা অনেকেই জানেন না। ফলে তো কেউ ভাগ্যের পরে ছেড়ে দেন, না ওটা ওর তো অনেক ক্ষমতা, ও এটা করতেই পারে, আমি এটা, বা অনেক সময় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা বা সামাজিক প্রভাবশালী ব্যক্তিরা ঘরে বসে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন, যে ঠিক আছে তোমার এত ক্ষতি হচ্ছে, এই কিছু টাকা নাও, এটা বন্ধ করে দাও, মুখ বন্ধ করে থাকো, কথা বলো না। কিন্তু কিছু কিছু সচেতন মানুষ আছেন, তার মধ্যেও হয়তো সাধারণ মানুষের মধ্যে একটু যারা এই বিষয়ে খোঁজ খবর রাখেন, তারা কেউ হয়তো গিয়ে তাকে বললেন যে তোরা ওখানে একবার যাও, এই মানবাধিকার সংগঠনের সঙ্গে একটু কথা বলো, দেখো। এরম ভাবে অনেক মানুষ খোঁজ পেয়ে তারপরে এদিক ওদিক ঘুরে হয়তো আসলেন। আবার কোনো ক্ষেত্রে এটা হয় যে তারা পৌঁছানোর আগে মানবাধিকার কর্মীরা নিজেরাই পৌঁছে যান, যখন দেখা যায় একটা বড় কিছু কাজ হচ্ছে, মানে এই যে যশোর রোড আন্দোলন হলো বা অনিয়ম হচ্ছে, তো আমি সর্দার বাদ প্রকল্পের কথা আনবো, চোখের পরে দেখা যাচ্ছে, বিভিন্ন মতামত উঠে আসছে মানুষ, তখন মানবাধিকার কর্মীরা সেখানে নিজেরাই পৌঁছন, নিজেরাই তখন মানে মানুষকে বোঝান, তাদের কথা শোনেন, তাদের অসুবিধা বোঝেন, সেই মতো তারা কথা বলতে থাকেন, সরকারের সঙ্গে হোক বা প্রকাশ্যে হোক। এইভাবেই এই আন্দোলনগুলো চলে আর কি। তাহলে মানে পথটা খুব একটা মসৃণ নয় আর কি, একদমই মসৃণ নয়। মানে সোজা কথা বলতে গেলে যে সাধারণ মানুষ এটা মনে করে, যারা ঘুরে বেড়ায়, যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো ব্যাপার মনে করেন অনেকে, আমরা যদিও মনে করি না। আমরা মনে করি মানে এই অধিকার বা গণতন্ত্র রক্ষা করার ওয়াচডগ হিসেবেই আমরা মনে করি। আমরা ওই ঘেউটাই করতে পারি, মানে রাত্রে পাড়ার কুকুর যেরকম চোর ঢুকলে বা অচেনা মানুষ ঢুকলে চিৎকার করে, সজাগ করে যে জানলা খুলে দেখো কেউ আছে, কেউ পায় না। এবং আমাদের কাজটাও এরকম, আমরা সারা সময় চেঁচিয়ে যাই যে এইখানটায় তোমার এই অধিকার কিন্তু আজকে লঙ্ঘিত হচ্ছে, তুমি এটা বোঝার চেষ্টা করো, কথা বলো। কেউ দেখে, কেউ শোনে, কেউ শোনে না। কিন্তু আমাদের কাজ হচ্ছে এটাই, যে মানুষ ভালো থাকুক, মানুষ তার অধিকার নিয়ে সুন্দরভাবে বাঁচুক, এটাই আমরা চেষ্টা করি সবসময়, এটাই আমাদের লক্ষ্য থাকে। যে কোনো মানবাধিকার কর্মীরই এটাই লক্ষ্য থাকে। এই যে মানবাধিকার সারা বিশ্ব জুড়ে তাদের সনদ একই, তাদের কর্মপদ্ধতি একই। এই যে সারা বিশ্বের অনেকগুলি দেশ, অধিকাংশ দেশ বলবো, অনেকগুলি না, অধিকাংশ, বেশিরভাগ দেশে এই সনদে তারা সই করেছেন, যার ভেতরে পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আফগানিস্তান আছে। একদম। তো পাকিস্তান, তাদেরও তো সেখানে তো মানবাধিকার কর্মীরা আছেন, নিশ্চয়ই আছেন, কিন্তু তারা যে বারবার, ধরুন এটা দেখতে খুব খারাপ লাগছে যে সেখানে মানবাধিকার কর্মীরা কিভাবে কাজ করছেন বলে মনে হয় আপনাদের? ঠিক এইভাবেই কাজ করছেন। আপনার মনে থাকবে যে সর্বজিৎ সিং বলে একজনকে পাকিস্তান জেলে আটক হয়েছিলেন দীর্ঘদিন, এবং তার হয়ে যে কাজ করেছেন সেখানকার মানবাধিকার কর্মীরাই করেছেন। এক মহিলা, আমি এই মুহূর্তে নাম ভুলে যাচ্ছি, তিনি তার সঙ্গে গিয়ে দেখা করেছেন, তার হয়ে কথা বলেছেন, তার কথা প্রকাশ্যে এসছে মানবাধিকার কর্মীদের মাধ্যমে। মানে প্রতিটি দেশেই মানে মানবাধিকার কর্মীদের কাজটাও খুব দুরূহ, এবং তারা সে কাজটা করে যান। তারা সংখ্যায় হয়তো অল্প, কিন্তু আমরাই মানে দাগিয়ে দিই যে ওই দেশটা শত্রু, সেটা হচ্ছে সরকারিভাবে। কিন্তু দেখা যায় যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু যদি মেলামেশা করা যায়, সাধারণ মানুষের মধ্যে কিন্তু সব দেশের মানুষেরই ওই এক মূল চাহিদাই হচ্ছে সেই সরকারের কাছে ওই খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো সেই জায়গাটায় সব দেশের মানুষই একাত্ম, এবং মানে এইগুলো, এই জিগিরগুলো বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হোক বা অন্য যে কোনোভাবেই হোক, তারাই এগুলোকে জিয়ে রাখে, তারাই বাঁচিয়ে রাখে। তাছাড়া কিন্তু সাধারণ মানুষ সব জায়গাতেই মানে এই বঞ্চনার শিকার হন, এবং সব দেশেই এই মানবাধিকার কর্মীরা এভাবেই কাজ করেন, এটাই বলা। আপনার মনে হয় যে এই যে সারা বিশ্ব জুড়ে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় কোন সময়ে? মানে কোন সময় বলতে কোন পরিবেশের মধ্যে দিয়ে?
আমাদের এই যে প্রতিটা দেশ এগোচ্ছে, প্রতিটা দেশ বিভিন্ন চারিদিকে যে অশান্তি, চারিদিকে যে, এর মধ্যে কোন কোন সময়গুলোতে সব থেকে বেশি লঙ্ঘিত হয়েছে বলে মনে করা হয়? দেখুন, মানবাধিকার না মানে সত্যি কথা বলতে কি প্রতি মুহূর্তেই লঙ্ঘিত হচ্ছে। কারণ প্রথম যেটা বলা হলো, যদি আপনি দেশের উন্নয়ন করছেন, আমার দেশ উন্নয়ন হচ্ছে, তা উন্নয়ন করতে গেলে এই যে উন্নয়নের কিছু ছবি আমি বললাম, এখানে কিছু মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা ধর্মের কথা বলছি, ধর্মীয় যে মানে একটা বিষয় আছে যে জাতপাতের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ সমান অধিকার ভোগ করবে, আমরা সমান, সুতরাং একটা উচ্চ বর্ণের মানুষেরও যে অধিকার আছে, একটা নিম্ন বর্ণের মানুষেরও সে অধিকার আছে। আমাদের দেশে বা অন্যান্য দেশে সেটা হয়তো, আমার দেশে হয়তো জাতের ক্ষেত্রে এরকম দেখাশোনা হলো, অন্য দেশে হয়তো বর্ণের ভিত্তিতে হলো, সাদা কালো চামড়ার ভিত্তিতে হচ্ছে। তো এইভাবে মানে এই শ্রেণীর মানুষকে প্রতি মুহূর্তেই এই হুমকি সম্মুখীন হতে হচ্ছে। এখানে একটা মানবাধিকার লঙ্ঘিত তো প্রতিদিন প্রতি মুহূর্তেই হচ্ছে। তারপরে আমরা বলছি যে শোষণের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, শোষণ করা যাবে না কাউকে, কাউকে নিপীড়ন করা যাবে না, কাউকে দাস করে রাখা যাবে না, কিন্তু ন্যায্য মজুরি দিতে হবে। এক্ষেত্রেও তো মানে প্রতিদিন প্রতি মুহূর্তে যারা যে ধরনের কাজ করছেন, অনেক ক্ষেত্রেই সেই তুলনামূলক যে তাদের মজুরি পাওয়া কথা সেটা পাচ্ছেন না। বহু জায়গায় তাদের প্রাপ্য টাকার থেকে অন্যায়ভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে, মানে এক শ্রেণীর মানুষ যে টাকা দেখানো হলো তার থেকে কিছু কেটে টাকা নিলেন। এগুলো সবসময় প্রকাশ্যে আসে না, সবসময় কথা হয় না, কিন্তু মানবাধিকার এইভাবে প্রতিটা ক্ষেত্রে যেগুলো অধিকার আছে, আমাদের মত প্রকাশের অধিকার আছে, আমাদের স্বাধীনতার অধিকার বলতে আপনি এখান থেকে অন্য জায়গায় যাওয়ার অধিকার আছে, আপনার দেশের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার আছে, বসবাসের অধিকার আছে। কিন্তু দেখা যাবে যে কোনো প্রভিন্সে আপনি যেতে পারছেন না, কোথাও কোনো একটা ঘটনা ঘটলো, আপনাকে বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হলো, তকমা দিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি তো দেশের নাগরিক, আপনি তো মানে যদি বহিরাগত কখন বলা যায়, যদি একটা উত্তেজনা প্রবণ এলাকায় আপনি ঢুকছেন এবং আপনি সেখানে উত্তেজনাটাকে একটু বাড়িয়ে তোলার চেষ্টা করছেন এরকম মনে হয়, বা ওই ধরনের কিছু কাজ করতে যাচ্ছেন, তখন হয়তো আপনাকে রেস্ট্রিক্ট করতে পারে। কিন্তু সাধারণভাবে আপনি এখান থেকেও এই রাজ্য থেকে ওই রাজ্যে যেতে গেলে আপনাকে এই বাধার সম্মুখীন হতে হবে হচ্ছে অনেক সময়, বা একটু নিচু জাতি হলে উচ্চবর্ণের মানুষ আপনাকে সেই রাস্তায় যেতে দিচ্ছে না। আমাদের মানে এই ভারতবর্ষেই আছে, এক রাস্তা ব্যবহার করা যাবে না, উচ্চবর্ণ মানুষ যে কুয়োয় জল খায় সেই কুয়োয় জল খাওয়া যাবে না, এখনো আমরা থেকে বেরিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এগুলো তো মানে আটকে দেওয়া উচিত ছিল। এগুলো তো মানে রাষ্ট্রের কর্তব্য, এগুলোকে ভেদাভেদ মুছে ফেলা, মানুষকে সচেতন করছে। সেটা তো আইনগুলো তো হচ্ছে কি সব কাগজে কলমে থেকে যাচ্ছে। রাষ্ট্রের সদিচ্ছা বা রাষ্ট্রের সচেতনতার যে তৈরি করা একটা দীর্ঘদিনের যে অভ্যাস, সেই অভ্যাসকে আরো আইন করে, শক্ত আইন করে, বা নিপীড়ন করলে তাকে কঠোর শাস্তি দেওয়া, সেগুলো হচ্ছে না। যেটা হচ্ছে উচ্চবর্ণের মানুষদের প্রভাব তো প্রচুর থাকে। তিনি একজনকে দলিতকে যদি অত্যাচার করলেন, তারপরে দেখা গেল যখন বিচার ব্যবস্থা আসছে, তখন উচ্চবর্ণের মানুষরাই সেখানে সেই ব্যবস্থার মধ্যে, প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই রয়েছেন, তারা সেইটাকে অনেক লঘু করে দেখিয়ে দিচ্ছেন, বা সেই মানুষটা অভিযোগ জানাতে গিয়ে অনেক সময় অভিযোগ জানাতেই পারলেন না। এরকম ঘটনা তো হামেশাই আমাদের দেশে ঘটে চলেছে, সারা বিশ্ব জুড়েই ঘটছে, সারা বিশ্ব জুড়েই ঘটছে। আমরা যেহেতু এখানে বসে আছি, আমরা এটুকু দেখছি, কিন্তু যদি আমরা খোঁজ নিয়ে দেখি, বিশ্বের প্রতিটা দেশেই এটা হচ্ছে। হ্যাঁ, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, আমাদের মানবাধিকার সনদও আছে, আমাদের দেশের সংবিধানেও আছে যে সংখ্যালঘুদের একটা নির্দিষ্টভাবে তাদের ধর্ম আচরণ বলুন, তাদের নিরাপদে রাখা আমাদের দেশে আছে। আমাদের দেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, আমাদের পাশের দেশেও আমরা দেখতে পাচ্ছি, সেখানেও একই ব্যাপার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, সংখ্যালঘুরা পাল্টে যাচ্ছে। হ্যাঁ, কখনো এই সংখ্যালঘুর সংখ্যাটা আবার কিভাবে পাল্টাচ্ছে, কখনো ধর্মের ভিত্তিতে পাল্টাচ্ছে, কখনো বর্ণের ভিত্তিতে পাল্টাচ্ছে, হ্যাঁ, কখনো ভাষার ভিত্তিতে পাল্টাচ্ছে। যা মানে বেশি সংখ্যক ভাষাভাষীর মানুষ, যারা কল্প ভাষার সংখ্যক মানুষ, তাদের বাধ্য করছে তাদের ভাষায় কথা বলাতে, এটাই একটা নিপীড়ন। বাংলাদেশের যুদ্ধটা, মানে যে যুদ্ধটা বাংলাদেশ স্বাধীনতার সূত্রপাত হয়েছিল তো এখান থেকেই।
স্বাধীনতা, হ্যাঁ সেই সময় বাংলাদেশের মানে ওদের যে যখন 71 সালে যে যুদ্ধ হয় সেই সময় ভারত সেই যুদ্ধে জড়িয়ে পড়েছিল, তখন তো পাকিস্তান ছিল। আমি ওখান থেকে বলবো যে ভাষা নিয়ে যেটা বললেন যে তখন জিন্নাহ সাহেব পাকিস্তানে বসে বললেন যে ভাষা, হ্যাঁ বাংলাদেশের, হ্যাঁ প্রশ্নটা বুঝতে বলেছে, ঠিক বলেছেন। হ্যাঁ সেটা হচ্ছে সেই দুটো একই দেশ, একটা পূর্ব একটা পশ্চিম পাকিস্তান। তাদের ক্ষেত্রে কি হলো, তারা যখন জোর করে তাদের পরে আর একটা ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে, যে বাংলার পরে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এই ভাষাটাই রাষ্ট্র ভাষা করতে হবে, সব করতে হবে। সেখান থেকেই এই জাতিসত্তার এটা জাগলো বাঙালির। এখানেও তো মানবাধিকার লঙ্ঘিত হলো, একদমই তো হলো। তো আপনার ভাষার অধিকার আপনার কেড়ে নেওয়া হলো, নিজস্ব মানে জোর করে চাপিয়ে দেওয়াটা কোনোভাবেই কাম্য না, সেটা করা হলো। গরিষ্ঠ সংখ্যক মানুষ এক ভাষা কথা বললেও আপনার অস্তিত্ব রাখার জন্য আপনার ভাষাকে তো আমি নষ্ট করতে পারি না। আপনি যেটা বলা হচ্ছে ধর্ম আচরণ, গরিষ্ঠ সংখ্যক মানুষ একটা ধর্ম আচরণ করতেই পারে। আমি অন্য ধর্মের মানুষ হয়ে আমি আমার ধর্ম সেই দেশে বসে আমার ঘরে বসে করতে পারি, আমার বাসায় করতে পারি, আমাকে কেউ বাধা দিতে পারে না। সেই রকমই ভাষার ক্ষেত্রে বলুন, বর্ণের ক্ষেত্রে বলুন, আপনি মানে দক্ষিণ আফ্রিকায় আমরা দেখেছি, আমেরিকায় এখনো দেখা যাচ্ছে, হ্যাঁ যে কালো মানুষ মানেই খারাপ, কালো মানুষ মানেই তার কোনো বিচার হবে না, অন্যায় করলে। হ্যাঁ এটা মানে সব জায়গাতেই এই অধিকার লঙ্ঘিত বা প্রতি মুহূর্তে হচ্ছে আমাদের এই নরমাল কান্ট্রি, ইসলাম কান্ট্রি, একেবারে ইহুদি কান্ট্রি, সব জায়গাতেই। হ্যাঁ এবং উন্নয়নশীল, অতি উন্নয়নশীল, সবারই একেবারে সব মানে সার্বিকভাবে বড় মাছ ছোট মাছকে খাবে, এটা তো মানে সেই সাধারণ ব্যাপার। হ্যাঁ যে আপনারা হচ্ছে সেই ছোট মাছকে গাট করার জন্য আপনারা আছেন। আমাদের চেষ্টা থাকে যে থাকে যে মানুষের পাশে থাকা, মানুষ যাতে মানে তার অধিকারটুকু নিয়ে বাঁচতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। মানবাধিকার সম্বন্ধে এটাও বলেছে, মানুষ যেহেতু জন্মসূত্রে সে সসম্মানে তার দৈহিক সম্মান, তার মানে মানসিক সম্মান সবটাই সে বজায় রেখে সে বাঁচবে, সেগুলোকে যতটা সম্ভব এটা তো করা যায় সেই চেষ্টা করি। আদি থেকে তো একটাই বলা হয়েছে বীরভোগ্যা বসুন্ধরা, সেটা তো মানে হ্যাঁ সেটা তো অন্য প্রশ্ন। উচ্চারিত শব্দ আমি বলছি না, বীরভোগ্যা বসুন্ধরা, হ্যাঁ সেটা হচ্ছে যুদ্ধের কথা বলা হয়েছে সেখানে, মানে প্রাচীন যুগের কথা হচ্ছে। তার তখনও তো মানুষ, বুদ্ধদেব এসছেন, বুদ্ধদেব অহিংসার কথা বলেছেন, বারবারই বলেছেন মানুষকে ভালোবাসার কথা। এবং পৃথিবীর যদি মানে এই কথাই হয়, ধর্মের কথাও আসে, দেখবেন পৃথিবীর যারা মূল যে ধর্মগ্রন্থগুলো আছে, মূল যারা ধর্ম প্রচারক, তারা কিন্তু কয়েকটা কথা প্রায় সব ধর্মেরই একই কথা, যে হিংসা করো না, মানুষকে হত্যা করো না, চুরি করো না, হ্যাঁ এই ধরনের কথাগুলো, সত্য কথা বলো, এই ধরনের কথাগুলো কিন্তু চিরন্তন কথা বলা হয়েছে। মানে যার নির্যাস মানে মানবাধিকার লঙ্ঘিত না করা, হ্যাঁ এটাই নির্যাস, এটাই নির্যাস সবসময় মানে মানুষ চেয়েছেন। এবং আমাদের দেশে যেটা বহুদিন আগে সেই যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটা তো মানবাধিকারের মূল কথা। মানুষই সত্য, সবার উপরে মানুষ পরিচয়টাই সত্য পরিচয়, এবং সেই পরিচয়টাকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা, সেটাই হচ্ছে মানব অধিকার, মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন। কিন্তু সেটা হয় না আর কি, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে যারা কথা দেন তারা কথা রাখেন না। সেই সুনীল গাঙ্গুলি কবিতার মতো কেউ কথা রাখে না। মানে যখন আলোচনা হয়, মিটিং হয়, বিশ্বের বিভিন্ন কনফারেন্স হয়, তখন রাষ্ট্রপ্রধানরা বড় বড় কথা বলেন, শান্তির কথা বলেন, শান্তির জন্য নোবেলও পান কেউ কেউ, নোবেলের জন্য নমিনেটেডও হন। কিন্তু মানে বাস্তব ক্ষেত্রে তার দেশে যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে, তখন প্রতিরোধের এই যার প্রতিবেশী রাষ্ট্রেই আমি বলবো একজন নোবেল লরিয়েট আছেন, কিন্তু সেই রাষ্ট্রে তো এই ঘটনাগুলো ঘটে চলেছে পরপর। মানে আমাদের এখনো কোনো ভালোভাবে, এটা ঠিক কথা যে সবাই করছেন না, এটাও বলার কথা। সেখানেও প্রতিবাদ হচ্ছে, সেখানেও মানুষ, মানে আমাদের দেশে যেরকম সংখ্যালঘু নিপীড়ন হলে মানবাধিকার কর্মীরা বা চেতনা সম্পন্ন মানুষরা সেই কথা বলেন, সেখানেও অনেকে বলছেন, তাদের কণ্ঠস্বরটা অত জোরালো ভাবে আমাদের কাছে হয়তো পৌঁছেছে না, কিন্তু সেখানেও কথা হচ্ছে। আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিয়ে আমরা আলোচনা যাব, তার আগে আরেকটা মানুষের আরেকটা বিষয় নিয়ে আপনাদের প্রতি কিন্তু আরো বিষয় ক্ষোভ আছে সাধারণ মানুষের। হ্যাঁ, সাধারণ মানুষের কিন্তু আরো বিষয় নিয়ে আপনাদের প্রতি অভিযোগ আছে। সেটা হচ্ছে আপনারা সবসময় থাকছে যে আপনারা সবসময় অপরাধীকে
চরমতম শাস্তির জন্য আপনারা বিরোধিতা করেন। যেমন ধরুন আপনারা ধনঞ্জয়, তার জন্য আপনারা বিরোধিতা করেছিলেন, যদিও ধনঞ্জয় একটা বিতর্কিত বিষয়, কিন্তু তারপর যখন কাশ্যপ 26/11 সেই 26/11 তো বোধ হয়, হ্যাঁ 26/11 কি আমাদের না 26/11 তো হয়েছিল টাওয়ার আমেরিকায় হয়েছিল, আমাদের যেটা বম্বে যে আক্রমণটা হলো পাকিস্তানি, বম্বে যে আক্রমণটা, বম্বে হোটেলে যেটা হলো, প্রচুর মানুষ মারা গেলেন। ডিসেম্বর 24শে ডিসেম্বর সম্ভবত, যাই হোক বম্বের যে ঘটনাটা, মহারাষ্ট্রের যে ঘটনাটা, সেখানে কাশ্যপকে ফাঁসি দেওয়ার সময় আপনারা বিরোধিতা করলেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকের সাধারণ মানুষের মনে এই ব্যাপারটা আছে, মানবাধিকার কর্মীরা আসলে বোধ হয় চান যে অপরাধীর সাজা চরমতম সাজা না হয়। কি বলবেন এ ব্যাপারে? প্রথমে যেটা বলা হচ্ছে যে আমরা মানে ঘোষিতভাবেই মানবাধিকার কর্মীরা মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। কেন করেন মৃত্যুদণ্ডের বিরোধিতা? মৃত্যুদণ্ডটাকে চরমদণ্ড হিসেবে মৃত্যুদণ্ড কোনো সলিউশন দেয় বলে আমরা মনে করি না। এটা প্রমাণিত হয় না যে কোনো মানুষকে চরম বীরতম অপরাধ করলে তাকে মৃত্যুদণ্ড দিলে সেই অপরাধটা বন্ধ হয়ে যাবে বা সেই অপরাধটা সংগঠিত হবে না। যেরকম ধরুন ধর্ষণের জন্য ধনঞ্জয়ের ফাঁসি হওয়ার পরে তারপরেও কি আর ধর্ষণ হয়নি? এবং সেই দিনও কি ধর্ষণ হয়নি? ধর্ষণ প্রতি মুহূর্তে দেশে মানে প্রতিদিন প্রায় 84 জন মহিলা ধর্ষিত হন, মানে হিসেব তথ্য অনুযায়ী। তো এটা দিয়ে কোনো সমাধান হয় না মৃত্যুদণ্ড। আর আমরা বলি যে মানব সম্পদ, একটা কথা আছে, হিউম্যান রিসোর্স আমাদের মন্ত্রক আছে, প্রতিটা মানুষের মধ্যে কিছু দেওয়ার আছে। একটা মানুষকে নিঃশেষ করে দেওয়ার মানে কিন্তু সবকিছু শেষ হয়ে গেল। তার প্রবৃত্তিটাকে আপনি যদি সংশোধন করতে পারেন, অর্থাৎ খুব মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশের জেলখানার নাম হচ্ছে সংশোধনাগার। সংশোধনাগারের মানে হচ্ছে আপনি বন্দীকে সংশোধন করবেন, তার যে অপরাধ প্রবৃত্তি তার থেকে তাকে কি করে বার করে আনবেন, দরকার হলে কাউন্সেলিং করবেন, কি অন্য করবেন, বা বন্দি করে রেখে কাজ করাবেন, এটাই মানে সাধারণভাবে কাম্য। তো একটা মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার পরে কিন্তু এর রেগুলার পাওয়া যায় না, কিন্তু তাকে যদি মানে আপনি মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেন, তাকে দিয়ে অন্যান্য তার মধ্যে একটা মানুষের মধ্যে যেরকম হত্যা প্রবণতা থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সৃজনশীল প্রতিভাও থাকতে পারে, সেগুলোকে ফ্লাওয়ারিশ করে সেগুলোকে যদি কাজে লাগানো যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে মৃত্যুদণ্ডটা দেওয়ার যে পদ্ধতিগুলোতে আছে সেগুলো যে একেবারে ছিদ্র, এটা তো বলতে পারি না। আমরা জীবনটা নিয়ে নিলে তাকে কিন্তু আর ফিরিয়ে দিতে পারবো না। একবার জীবন নিয়ে নেওয়া হয়ে গেলে এখানেই আমাদের বিরোধিতা। যে কোনো জিনিসের ভুল মানুষ মাত্রই হয়, মানে সব মানুষের হয়। সে আপনি যদি বলেন যে আমার ভুল হয়, আপনার ভুল হয়, একজন রাষ্ট্রীয় শাসকের ভুল হয়, যারা বিচার করেন তাদের ভুল হয়, যারা এই মানে তদন্ত করেন তাদের ভুল হতে পারে, অনেক রকম ভাবে ভুল হতে পারে। এবং সেই ভুল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে যদি কারোর মানে একটা মৃত্যুদণ্ড হয়ে যায়, সেটার সংশোধন করার জায়গা থাকে না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের দেশে দেখা যায়, মানে আমাদের দেশে কি অনেক দেশেই যারা সাধারণত প্রান্তিক মানুষ হন, তাদের কিন্তু আইনি লড়াই করার ক্ষমতা খুব একটা থাকে না। তারা মানে তাদের যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়ে দেয়, এবং বহু ঘটনা তো ঘটে, আমরা তো দেখেছি যে মানে সাধারণ মানুষকে মানে মৃত্যুদণ্ড না, এমনিতে বিনা বিচারে দিনের পর দিন আটক থাকলো, তারপরে তাকে মুক্তি দেওয়া হলো যে না অপরাধ করেনি, ছাড়া পেয়ে গেল। পরে প্রমাণিত হলো যে অপরাধী ছিল না, ফাঁসিয়ে দিয়েছিল যে কেউ, বিচারে প্রমাণিত হলো। কিন্তু এক্ষেত্রে কিন্তু আর সেই সুযোগ থাকে না। একবার যদি মৃত্যুদণ্ড হয়ে যায়, পরবর্তীকালে তাকে কিন্তু আর আপনি মানে জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে তো কিন্তু সাধারণ মানুষের আরো একটা প্রশ্ন আছে, কাশ্যপকে বাঁচিয়ে রাখা হোক। আপনাদের কথা মতন মানবাধিকার কর্মীরা চাইছেন যে অপরাধী মৃত্যুদণ্ড না হয়ে তাকে বাঁচিয়ে রাখা হোক, কিন্তু সে তো সাধারণ মানুষের ট্যাক্সে পয়সায় তাকে বাঁচিয়ে রাখা হবে। কিংবা এমনও দেখা গেছে যে কোনো একজন জঙ্গিকে তার মৃত্যুদণ্ডের আদেশ হওয়ার পরেও তাকে রাখা হয়েছে, এবং তারপরেই ভারতের একটি বিমান হাইজ্যাক করা হয়েছিল। এটাও ঘটেছে, কান্দাহার বিমান ঘটনা বোধহয় সম্ভবত সেটা। তাহলে এই যে সরকারের পয়সা, সেটা তো আমাদেরই পয়সা, এটা তো মানুষ, এই প্রশ্নটা মানুষের আছে, মানুষ এটা করে।
যে আমাদের পয়সায় তাহলে কেন তাকে ভালো মন্দ খাইয়ে রাখো, তার সিকিউরিটি দাও, তাকে বাঁচিয়ে রাখো, 20 বছর সে বেঁচে থাকবে, কেন এটা করবো আমরা? প্রথম কথা হচ্ছে ওই একই কথা, যে মানুষটা, আপনি সাধারণ মানুষ কি সবসময় চাইছে যে একটা মানুষকে মেরে ফেলা হোক? তা তো চাইছে না, সবাই চাইছে না, আপনি সেই পরিসংখ্যান পাচ্ছেন না। আমরা এখানে বসে যদি 2 জন বসে থাকি বা 4 জন বসে থাকি, একটা প্যানেল হচ্ছে, হয়তো বিতর্ক সভা হচ্ছে, সেখানে দেখা গেল যে 10 জন মানুষ বললেন, 10-20 জনের মধ্যে 12 জন বলছেন যে লোকটাকে ফাঁসি দেওয়া হোক, হ্যাঁ, আর 8 জন বলছেন না। তাহলে আমরা কি ধরে নিলাম যে এই 12 জনই সবার প্রতিনিধিত্ব করছেন? অথবা উল্টোটা যদি হয়, যদি 12 জন বলেন যে ফাঁসি না দেওয়া হোক, 8 জন যদি বলেন, তাহলে কি ওই 12 জনই মানে ফাঁসির বিপক্ষে কথা বলছেন? তা তো নয়। ব্যাপারটা হচ্ছে, প্রশ্নটাকে যারা করেন যে আমাদের ট্যাক্সের পয়সায় থাকবে কেন, তাদের উদ্দেশ্যে বলা যে ট্যাক্সের পয়সায় যারা বলেন তারা বেশিরভাগই রিটার্ন ভরেন, এরকম ধরনের মানুষজন বলেন, হ্যাঁ। কিন্তু যারা রিটার্ন ভরেন না, এরকম বহু মানুষ আছেন যারা ট্যাক্স দেন, কারণ আমরা প্রতিটা মানুষই ট্যাক্স দিই, মানে বিভিন্নভাবে পরোক্ষভাবে ট্যাক্স দিয়ে থাকি। এবং এই প্রশ্ন যদি হয়, তাহলে তারা অন্য ক্ষেত্রে কিন্তু প্রশ্ন করেন না। যখন দেশের ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট হয়ে যায়, সেই টাকা নিয়ে বিদেশে, মানে দেশের ধনী ব্যক্তিরা বিদেশে পালিয়ে চলে যান এবং সেই পয়সা দেশে ফেরত আসে না, এবং কোটি কোটি টাকা ব্যাংককে মানে মুছে ফেলতে হয় তাদের অ্যাকাউন্ট থেকে, যে টাকার ফেরত আসবে না, এনপিএ করে দিয়ে মুছে ফেলতে হয়। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন ওঠে না যে আমাদের ট্যাক্সের টাকাগুলো নিয়ে বিদেশে চলে গেল, তাহলে তাকে কেন ধরে আনা হচ্ছে না, তার মৃত্যুদণ্ডের কথা হচ্ছে না, সেখানে কিন্তু আন্দোলন হয় না। এগুলো আমার মনে হয় কিছু মানুষের মধ্যে প্রবণতা এরকমই থাকে, যে কিছু মানুষ বিশ্বাস করেন যে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এরকম একটা ব্যাপার। উগ্রবাদ, এটা বলতে পারেন যে হ্যাঁ, যাতে পরিবারের ক্ষেত্রে একটা শোক আসে, পরিবারের মানুষজন মানে চেতে পারেন, মানে তাদের একটা পরিবারের ক্ষতি হয়ে যায়, কিন্তু অন্যান্য মানুষরা তার দোহাই দিয়ে যে আপনার ছেলে হলে বা আপনার মেয়ে হলে যদি এরকম হতো, তাহলে আপনি কি করতেন, এরকম একটা কথা বলার চেষ্টা করেন। কিন্তু আমরা বহু উদাহরণ দেখেছি। আমরা দেখেছি যে রাজীব গান্ধীর হত্যাকারী কেস, সোনিয়া গান্ধী তাদের মৃত্যুদণ্ড থেকে তাদের রেহাই দিতে বলেছিলেন, পরিবারের মানুষই বলেছিলেন। তো এরকম উদাহরণও আছে যে পরিবারের মানুষজন মানে মৃত্যুদণ্ড চাইছেন না। এবং মৃত্যুদণ্ডটা এখন আমরা এই একবিংশ শতাব্দী দাঁড়িয়ে মৃত্যুদণ্ড একটা ভয়ঙ্কর বর্বর প্রথা বলে আমরা মনে করি, কারণ রাষ্ট্র যেখানে জীবন দিতে পারবে না, সেখানে জীবন কেড়ে নেওয়ার অধিকার নেই। আপনাকে একটা কথা আমি বলি যে এই সারা বিশ্বে ধরুন প্রায় 196টা মতো দেশ আছে, তো তার মধ্যে 144টা দেশ কিন্তু মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছে। একদম, আমি তারা মৃত্যুদণ্ড সম্পূর্ণরূপে সে দেশে নিষিদ্ধ হয়ে গেছে। বাকি কয়েকটা দেশ মৃত্যুদণ্ড বহাল রেখেছে, তার মধ্যে ভারতেও আছে। এবং সব থেকে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয় চীনে এবং আমেরিকার বিভিন্ন ছোট ছোট প্রদেশে। কিন্তু অপরাধের সংখ্যার দিক থেকে দেখতে গেলে কিন্তু চীন যেহেতু তথ্যগুলো বাইরে আসে না, সেখানে প্রমাণ করা যায় না। কিন্তু আমেরিকায় আমরা তো মাঝে মাঝেই দেখি যে স্কুলে ঢুকে অকারণে মৃত্যু হচ্ছে, মানে ক্রাইম অনেক বেশি, মানে সাধারণ মানুষের কেউ পকেটে বন্দুক নেই, স্কুলে ঢুকে গুলি চালিয়ে মানুষ মেরে দিচ্ছে, মানে বহন করার ক্ষমতা এতটাই। তো মৃত্যুদণ্ড দিয়ে এগুলোকে ঠেকানো যাচ্ছে না। বরং 144টা দেশ যারা মৃত্যুদণ্ড দেয়নি, তারা তো তাদের দেশের অপরাধীরা তো সে দেশে থাকছে, এবং তারা নিশ্চয়ই তাদের মতো করে একটা ব্যবস্থা করেছে। এবং সর্বোচ্চ দণ্ড যেটা আছে, আমরা বলতে কখনোই চাই না, আমরা তো জীবনের কথা যেহেতু বললাম আগে, জীবনের অধিকার, একজনের জীবনের অধিকার যে আরেকজন কেড়ে নিয়েছে, তাহলে তাকে শাস্তি তো দিতেই হবে, আইনের আওতায় আনতে হবে, কিন্তু তার সর্বোচ্চ শাস্তিই হোক, মানে যদি যাবজ্জীবন হয় যাবজ্জীবনে দণ্ড হতে পারে না, কখনোই হতে পারে না। কারণ জীবনের অধিকার যদি আমাকে এই দেয়, তাহলে আরেকটা জীবনের অধিকার রাষ্ট্র কি করে একটা মানুষের জীবনের অধিকার কেড়ে নেয়, এবং সংশোধনাগারে বসে যেখানে মানুষকে সংশোধন করার কথা, সেখানে তার চির সংশোধন কি মৃত্যুদণ্ডেই তার সংশোধন হয়ে গেল? এই প্রশ্নগুলো তো থাকেই। কিন্তু প্রচারটা এরকম হয় যে আমরা যেহেতু বললাম যে মৃত্যুদণ্ড, মানে আমরা মৃত্যুদণ্ড হোক না হোক, আজকে মৃত্যুদণ্ড এক মুহূর্তে হচ্ছে না, হয়তো কালকে বা পরশু কি বক্তৃতা হয়েছে, যখনই মৃত্যুদণ্ড হয় মানবাধিকার কর্মীরা বলেন মৃত্যুদণ্ডটা বাবা দিও না, তোমাদের সর্বোচ্চ যে সাজা সেইটাকে বহাল রাখার চেষ্টা করো, বা মৃত্যুদণ্ড
এই ব্যাপারটাকে আমাদের দেশ থেকে তুলে নাও। 144টা দেশ যখন মৃত্যুদণ্ড না দিয়ে তারা দেশ চালাতে পারছে, তাহলে আমরাও আমরা দেশ চালাতে পারবো। মানুষকে অকারণ ওই বর্বরের মতো আগেরকার দিনে মানে মৃত্যুদণ্ড মানে প্রথাগুলো তো খুব বিভৎস ছিল এক এক সময়, মানে এখনো আছে কোথাও, পাথর ছুঁড়ে মেরে ফেলা হচ্ছে। আমরা মুসলিম কান্ট্রিগুলোতে দেখেছি মানে ক্যামেরার সামনে বসিয়ে গলা কেটে দেওয়া হচ্ছে, পাথর ছুঁড়ে মারা হচ্ছে, প্রকাশ্যে ফাঁসি তুলে যাচ্ছে। এই যে বর্বর একটা প্রথা মানুষের মধ্যে, হিংসার মধ্যযুগীয় যে বর্বরতা, সেইটাকে বাঁচিয়ে রাখা এই সময়ে বোধহয় কাম্য নয়। এটা মানবাধিকার কর্মীরা বিশ্বাস করেন এবং চান যে মৃত্যুদণ্ডগুলো হয়। এবং মৃত্যুদণ্ডে তো অনেক ভুল হয়, মানে দেখা যায় যে মৃত্যুর পরে সেইটা নিয়ে যখন অনেক দিন পরে কেউ গবেষণা করলেন, দেখা যাচ্ছে যে সেটা ভুল ছিল, তার শুধরানোর জায়গা নেই। যেটা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে একটি ঘটনা এরকম রোজ হচ্ছে আর কি। হ্যাঁ, এটা যেরকম এই ঘটনাটা হচ্ছে, এই যে ধনঞ্জয়ের কেসটা, অনেকে বলছেন যে এটাকে যদি আবার বিচার করা যায় বা ইয়ে করা যায়, রিপেয়ারিং করার জন্য চলছে যে একেবারে প্রান্তিক মানুষ ধনঞ্জয়। সেরকম পৃথিবীতেও অনেক ছোট ছোট এরকম ঘটনা ঘটেছে। মানে এর আগে 2-1টা ঘটনা মানে আমরা মনে করতে পারি বা চেষ্টা করলে আলোচনাও করা যেতে পারে, 1-2 যদি করা যায়। যেরকম এই মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলা যেতে পারে। সেখানে জর্জ টিনি বলে একটি ছেলে, ওই তার তখন 14 বছর বয়স, 1944 সাল। সেই সময় 2 নাবালিকা মেয়ে আর কি খাদের মধ্যে পড়ে মারা যায়। একজনের বয়স 11 বছর, একজনের বয়স 7 বছর। তার সময় দেখা যায় এবং মৃত্যুর পরে যখন দেহ খুঁজে পাওয়া যায়, যে কোনো প্রত্যক্ষদর্শী বা কেউ বলে যে তারা সাইকেল করে যাওয়ার সময় ওই ছেলেটি, স্টিনি যার নাম, তার বয়স 14 বছর, তার সঙ্গে তাদের কথা বলতে দেখা গেছিল। এবং তার কাছে নাকি তারা জিজ্ঞেস করেছিল ফুল, একটা বিশেষ ফুলের গাছ কোথায় পাওয়া যাবে, ছেলেটি নাকি তাদের রাস্তা দেখিয়ে দিয়েছিল। এরপরে তাদের খুঁজে পাওয়া যায় না, পরে তাদের মৃতদেহ উদ্ধার হয়। এবং ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে, ওই ছেলেটি, আমি একটু আগে যেটা বললাম, ছেলেটি ছিল কৃষ্ণাঙ্গ ছেলে, কালো চামড়া মানুষ, আর মেয়ে দুটি ছিল শ্বেতাঙ্গ। এবং ওই সন্দেহে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়, সেটা 1944 সালে। এবং পুলিশ সেইভাবে তার কোনো বক্তব্য, মানে প্রত্যক্ষদর্শী বা অন্যান্য যে তথ্য প্রমাণ, সেভাবে কিছু করে না। জুরি বোর্ড বসে, জুরি বোর্ড 10 মিনিট মাত্র সময় নিয়েছিল তার কাছে, মানে 10 মিনিটের মধ্যে বিচার হয়ে যায় যে ওই ছেলেটি দোষী এবং ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 14 বছরের একটি ছেলে, তার মৃত্যুদণ্ড হয়ে যায়। এবং মৃত্যুদণ্ড হয়ে যাওয়ার পরে তাকে ওই বৈদ্যুতিক শক দিয়ে আর কি ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তাকে খুন করা হয়েছিল। তো স্বাভাবিকভাবে অত অল্প বয়সে কাউকে তো মানে মৃত্যুদণ্ড হওয়ার কথাই না। মানে মৃত্যুদণ্ডের জন্য যে নির্দিষ্ট চেয়ার থাকে একটা পূর্ণবয়স্ক মানুষের মাপে, মানে মজার কথা, ছেলেটিকে সেই চেয়ারে তাকে সেই ফিট করা যাচ্ছিল না, তাকে উঁচুতে বসানোর চেষ্টা করা হয়েছিল। কি করে উঁচু করে বসানো হয়েছিল, সেই ইলেকট্রিক চেয়ারের পরে একটা বাইবেল রাখা হয়েছিল, সেই বাইবেলের পরে বসিয়ে তার হাত পা বেঁধে তাকে মানে ইলেকট্রিক শক দিয়ে তাকে মারা হয়। এবং তার এই 44 সালের ঘটনার পরে প্রায় 2000 সালের পরে গিয়ে এই বিষয়গুলো কোনো একজন গবেষক কাগজ পড়ে তিনি আবার নতুন করে গবেষণা করা শুরু করেন এবং সেই সময়কার কিছু মানুষজনের সঙ্গে কথা বলেন, ওই জর্জ টিনির সঙ্গে যে বন্দী ছিল জেলে তাদের সঙ্গে কথা বলেন এবং মানে শোনা যে তাতে উঠে আসে এই তথ্য যে পুলিশ তাকে মানে জোর করে দিয়ে মানে তাকে যে স্বীকার করিয়েছিল যে সে ওই মেয়েদেরকে মেরেছিল। এবং তারও 2টো ভাষ্য, মানে অদ্ভুতভাবে মানে দুবার সে দুরকম বলেছিল। একবার সে বলেছিল যে সে যাচ্ছে মেয়ে দুটো খাদে পড়ে গেছিল, সে মেয়েগুলোকে হাত ধরে টেনে তোলার সময় একটা মেয়ে তাকে আক্রমণ করেছে, তখন সে রাগ করে দুজনকে মেরে দিয়েছে। আর একবার সে বলেছিল সে মেয়ে দুটো যখন চলে যায় তখন সে মেয়েদেরকে সে ফলো করেছিল পেছন গিয়ে খাদের কাছে গিয়ে সে মেরে দিয়েছে। এবং পরবর্তীকালে যেটা প্রমাণ হয় এবং আদালতে কেস ওঠে এবং তাকে ওই 2014 সালের পরে তাকে তার এর থেকে অব্যাহতি দেওয়া হয় যে সে নির্দোষ, তাকে বলা হয়ে গেছে।
কিন্তু মানে তার যে ব্যাটা সেটা তো সংশোধন হলো না। কি হলো, তার পরিবারের কেউ জন্য জানলো যে তার ছেলে খুন করেনি বা এটা মিথ্যা কলঙ্ক, অপরাধী নয়, কলঙ্ক হয়নি, তো তার কিন্তু মৃত্যুদণ্ড হয়ে গেল। সেই কিন্তু সে যদি বেঁচে থাকতো তাহলে যদি মানে পরবর্তীকালে আরো 10 বছর কি 14 বছরের ছেলে যদি 50 বছর পরেও সে গবেষণা হতো এবং প্রমাণিত হলো, সে তখন 70 বছর বয়সেও সে হয়তো জেলের বাইরে বেরিয়ে আসতে পারত, সে মুক্ত বাতাসে বাঁচতে পারত। কিন্তু সেটা হলো না। তার একমাত্র কারণ হচ্ছে এইটাই যে মৃত্যুদণ্ডের মধ্যে যে ফাঁকগুলো থেকেছিল এবং ওই যে সংখ্যালঘুদের পরে যে নিপীড়ন, মানে এক কথায় যে ও কালো চামড়ার মানুষ, ওর কথা কেউ আমরা শুনবো না। এবং ওর যখন মৃত্যুদণ্ড হয় তখন যে বিচারের যে নথিপত্র সেগুলো পর্যন্ত রাখা হয়নি, মানে এমনভাবেই তাকে করা হয়েছিল, মানে ফ্রেম করে মেরে দেওয়া হয়েছিল। এবং সেই সময় কিছু মানুষজন যারা তার প্রাণ ভিক্ষারও আবেদন করেছিল, তার মধ্যে কোনো যখন বিচার হয় তখন সেই বিচারের সময় কোনো কালো মানুষকে ঢুকতে দেওয়া হয়নি সেই আদালত কক্ষে, সব সাদা চামড়া মানুষরা ছিল। এবং তার জন্য প্রাণ ভিক্ষার জন্য যেহেতু বাচ্চা অনেকে আবেদন করেছিল, মজার কথা হচ্ছে তার মধ্যে মানে শ্বেতাঙ্গ মানুষও ছিলেন কিন্তু কোনো পুরুষ ছিলেন না, শ্বেতাঙ্গ মহিলারা আবেদন করেছিলেন। আসলে মায়ের ব্যাপার তো তাদেরও মনে হয়েছিল যে একটা বাচ্চা ছেলে মানে তার মৃত্যুদণ্ডটা যতই কালো চামড়া মানুষ হোক অন্তত বাঁচিয়ে রাখা যায় কিনা, কিন্তু সেটা গ্রাহ্য হয়নি। তো এইগুলো জন্যই আমরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বারবার কথা বলি যে মৃত্যুদণ্ড বিষয়টাই রদ হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এবং আরেকটা প্রশ্ন এলো যে জঙ্গিরা থাকলে মানে হতে পারে। শুধু জঙ্গিরা তো এটাও মানে মানবাধিকারে আমরা জঙ্গি যে হত্যালীলা সাধারণ মানুষের পরে ঘটে, এগুলো তো কখনো মানবাধিকার কর্মী হিসেবে সমর্থনযোগ্য কখনোই নয়, কারণ সেটাও জীবনের অধিকার চলে যায়। কিন্তু জঙ্গিদের মানে যে প্রতিশোধ স্পৃহা, সেটা যে শুধুমাত্র তাকে বাঁচিয়ে রাখলে হবে এমন নয়, তার মৃত্যু হলেও তার জন্য প্রতিশোধের জন্য জঙ্গিরা অন্যভাবে প্লেন চিন্তায় একটা হয়তো উদাহরণ, কিন্তু এমন উদাহরণ আছে কাউকে মানে একজনকে মেরে দেওয়া হয়েছে। দেখবেন যে এই আমাদের মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে অনেক যারা জঙ্গিরা আছে তারা একজনের মৃত্যুর প্রতিশোধের জন্য মানে 10 জনকে মেরেছে, লাদেনকে মেরে দেওয়ার পরে মানব সম্পদ ধ্বংস করা হয়েছে জঙ্গিদের কাজ। জঙ্গিরা কিছুটা তাই করেন, কিন্তু আবারও খুব মানে এগুলো তো অনেক আলোচনা বা সমাজবিজ্ঞানীরা বলতে পারবেন। একজন মানুষ চট করে বা জঙ্গিও হয়ে যায় না। মানুষ কেন জঙ্গি হয়ে যাবে? একটা মানুষ, সুস্থ মানুষ জন্মালো, একটা বাচ্চা হাসতে খেলতে বড় হচ্ছে, সে হঠাৎ করে হাতে বন্দুক তুলে নিল, সে মানুষ মারতে চলে গেল, এর পেছনেও তো কিছু কারণ থাকে। সেই কারণগুলো মানে বিশ্লেষণ করলে দেখা যাবে যে হয়তো তার পেছনেও কোনো বঞ্চনা ছিল, কোনো জায়গায় কোনো অধিকার তার মানে লঙ্ঘিত হয়েছে, তার হয়েছে কি তার পরিবারের ক্ষেত্রে হয়েছে, বা সে নিজে দেখেছে তার পরিবারের কেউ ওইভাবে মানে কারোর দ্বারা খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, তার পরিবর্তন হয়েছে। সুতরাং যে কোনো মানুষ হঠাৎ করে অপরাধী হয়ে গেল বা এটা তো অপরাধী হয়ে কেউ জন্মায় না। মানুষ কোনো মানুষই অপরাধী হতে চায় না। আজকে আমরা যেখানে বসে আছি, আমরা এখান থেকে বসে কি বাইরে বেরিয়ে হঠাৎ করেই কি আমরা মানে ছুটতে গিয়ে কাউকে গিয়ে মেরে দিয়ে আসবো বা কারোর বিরুদ্ধে হঠাৎ করে করবো? তার একটা কারণ থাকবে পেছনে। যদি কারোর বিরুদ্ধে একটা ধাক্কাধাক্কিও করি, তার পেছনে একটা পরিস্থিতি বা কারণ কাজ করবে। যে মানে রাস্তায় কারোর সঙ্গে ধাক্কাধাক্কিও যদিও হয়, মানে হঠাৎ করে কেউ মানে উগ্র হয়ে যায় না। সেটাই কথায় সংগঠনগুলো জঙ্গি হোক বা যাই হোক, তাদের দর্শন হয়তো অন্যরকম হতে পারে, মানবাধিকার দর্শনে না মিলতে পারে, কিন্তু একটা জায়গায় খেয়াল রাখার দরকার বা একটা জায়গায় লক্ষ্য করার দরকার যে মানুষ অপরাধী হয়ে জন্মায় না। মানুষকে অপরাধী বানিয়ে তোলে পরিবেশ এবং আর্থসামাজিক যে ব্যবস্থা মানুষকে অপরাধী তৈরি করে, সেখান থেকে মানুষ অপরাধী হয়ে ওঠে। যাক, তাহলে কিন্তু একটা বিষয় হলো, আমরা কিন্তু যে সাধারণ মানুষ, এই যে মানবাধিকার কর্মীদের প্রতি কিছু ভুল ধারণা আমাদের ছিল বা আছে এতদিন, সেটা কিন্তু মনে হয় আমরা কাটাতে পেরেছি। মানবাধিকার কর্মীরা কিন্তু শুধুমাত্র আপনাদের অধিকার নিয়েই কাজ করছে। আপনাদেরকে কি করে আপনাদের প্রতিটি অধিকার, মৌলিক অধিকার থেকে শুরু করে ছোট ছোট অধিকারগুলোকে আপনাদেরই ফেরত দেওয়া যায়, এটাই কিন্তু তাদের লক্ষ্য। ফলে আশা করি এই ভুলগুলো আর হয়তো হবে না আপনাদের জন্য। এবং আপনাদের যে কোনো রকম যেখানে মনে করবেন যে আপনার অধিকার লঙ্ঘিত হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। আপনার পার্শ্ববর্তী যারা কর্মীরা আছেন, মানবাধিকার কর্মী, তাদের সাথে যোগাযোগ করুন।
আশা করি সমাধান হবে। সমাধান না হলেও সমাধানের চেষ্টাটা অন্তত করা যাবে। আচ্ছা, এবারে কিন্তু আরেকটা বিষয় নিয়ে, যে খুব হট বিষয় নিয়ে আলোচনা হবে। হট সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সব থেকে গরম এবং সব থেকে কি বলবো হট কেক হচ্ছে বাংলাদেশ ইস্যু। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আমরা যুদ্ধ করার জন্য সবাই একদম উঠে পড়ে লেগেছি। আমরা মোটামুটি 100 জন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তো বিদেশ নীতিতে অভিজ্ঞ 95 জন তারা এখনই যুদ্ধ চাইছেন। একদম বর্ডারে কেন বিএসএফ গুলি চালিয়ে দিচ্ছে না? ঢাকাকে 10 মিনিটের মধ্যে আমরা ঢাকা দখল করে ফেলতে পারি, তাহলে আমরা কেন করছে না? সরকার কিছু বলছে না, সরকার কিছু করছে না, আমরা আমাদের দায়িত্ব দেওয়া। এই যে বিষয়টা, এ বিষয়ে আপনাদের মানবাধিকার সংগঠনগুলো কি মতাদর্শ, কি এই জায়গাটা, এই যুদ্ধ যুদ্ধ খেলার মতাদর্শটা কি ভাবেন? এখানে এর প্রসঙ্গে আপনারা কোন পক্ষে থাকছেন? না, প্রথমেই তো আমাদের মানবাধিকার যে সনদকে আমরা যেটা বললাম যে আমাদের যুদ্ধ বিরোধিতার থেকেই তো এই সনদ এসছে, যে পৃথিবী যেন যুদ্ধের মধ্যে না পড়ে, তৃতীয় বিশ্বযুদ্ধে বা অন্য যুদ্ধে জড়িয়ে না পড়ে। সুতরাং আমরা কখনোই যুদ্ধের পক্ষে তো নই, এবং আমি মনে করি সাধারণ মানুষও খুব একটা যুদ্ধের পক্ষে নন। যারা এই কথাগুলো বলছেন এরা খানিকটা আবেগে বলছেন এবং খানিকটা আবেগে, তারা খুব যে তলিয়ে বলছেন তা নয়, বলতে হয় বলা। যেরকম আমরা খেলার মাঠে মাঝে মধ্যে হয় আর কি, ইস্ট বেঙ্গল মোহাম্মদান খেলা হলে চিৎকার চেঁচামেচি হয়, দেখে না বই করবে, এরকম ধরনের একটা ব্যাপার চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসে ব্যাপারগুলো আরো বেশি চাউর হয়েছে। ওখান থেকে ওই দেশ থেকে কেউ একটা হালকা কথা বললেন, তার উত্তরে এখান থেকে যাচ্ছে। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যুদ্ধ কখনোই কাম্য না। যুদ্ধ হওয়াটা সাধারণ মানুষের পক্ষে এবং যে দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে তার পক্ষে ভয়ানক ক্ষতিকর। যুদ্ধ মানেই তো অপচয়। আপনি যেদিক থেকে দেখুন, যুদ্ধ মানে প্রাণের অপচয়। প্রথম যেটা আমি বলবো, মানুষের প্রাণ সব থেকে মূল্যবান, কিছু মানুষের প্রাণের অপচয়, শক্তির অপচয়। আপনি যে সামরিক শক্তি তৈরি করেছিলেন, যে অর্থ দিয়ে এনেছিলেন, সে সামরিক শক্তি আপনার শেষ হয়ে গেল। আপনাকে আবার আত্মরক্ষার জন্য যুদ্ধে একবার জড়িয়ে পড়লে আপনার আবারও ভয় হবে যে আবার ফিরে আমাকে মারবে কিনা। একটা মারামারি হলে যেটা হয় সাধারণ মানুষের মধ্যে হলো, আমি কাউকে মেরে এলাম, আবার পিছন ফিরে ঘুরে দেখতে হয় পেছনে ধাওয়া করলো কিনা। সুতরাং আপনি আপনার ওই শক্তি ক্ষয় করলে আপনাকে আবার পরবর্তীকালে চিন্তা করতে হবে, আরো শক্তি সঞ্চয় করতে হবে। অথবা যদি আপনি খুব সহজেও জিতে যান, তাহলে আপনি ভাববেন যে তাহলে আরো সর্বময় কর্তৃত্ব হোক, আরো বেশি সঞ্চয় আমি করি আমার। এবং প্রাথমিক কোপ যেগুলো পড়ে সাধারণ মানুষের পড়ে। ধরুন আমরা সীমান্তবর্তী অঞ্চলে আছি বলে আমরা ব্যাপারটাকে আর একটু সহজভাবে বোঝার চেষ্টা করতে পারি। যারা একটু দূরে বসে আছেন, যারা একটু নিরাপদে আছেন, তারা যুদ্ধর কথা খুব সহজে বলতে পারছেন, যাদের কারণে সীমান্ত অঞ্চলে না। কিন্তু আমরা সীমান্ত অঞ্চলের মানুষ, তো যুদ্ধের অভিজ্ঞতা আমরা দেখেছি একটা সময়। 71 সালেও আমাদের বয়সটা হয়েছে, আপনাদের বয়স অত আসেনি, আমরাও তখন ছোট ছিলাম, অন্যরা তো অনেকে দেখেইনি সেই যুদ্ধ। তো যুদ্ধ হলে প্রাথমিক যে অভিজ্ঞতা হবে, কিছু কিছু যুদ্ধকালীন রীতিনীতি মানতে হয়। যেরকম কারফিউ হয়ে যাবে প্রথমে, একটা যুদ্ধ শুরু হলে সীমান্ত অঞ্চলে কয়েক কিলোমিটার ধরে কারফিউ করে দেওয়া হবে, আপনি সন্ধ্যের পরে রাস্তায় বেরোতে পারবেন না। তার অর্থ কি হলো, যে সন্ধ্যাবেলায় যে ব্যবসা বাণিজ্যগুলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে একেবারে সীমান্ত লাগোয়া যারা আছেন, আমাদের সামরিক শক্তি বা আমাদের সরকার চেষ্টা করবে, যদি যুদ্ধ হয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, ওই অঞ্চল থেকে যদি গোলাগুলি এসে পড়ে বা আমাদের উল্টো দিকে থেকে আমরা যদি ছুরি, ওই দেশের মানুষও তাই ভাববেন, তাহলে সীমান্তবর্তী মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তাদের সেখান থেকে সরিয়ে দিতে হবে। 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে বলবে আপনারা বাড়ি খালি করে এত কিলোমিটার মধ্যে সীমান্তের মধ্যে যারা আছেন তারা বেরিয়ে চলে যান, আপনারা এখানে থাকতে পারবেন না। আপনার নিরাপত্তার জন্য আপনারা থাকতে পারবেন না, আপনারা চলে যান, সেখানে গিয়ে থাকুন। ক্যাম্প করে দেওয়া হচ্ছে, ক্যাম্পে থাকুন, যার জায়গা নেই, যার আত্মীয় বাড়ি আছে আত্মীয় চলে যান, কিন্তু নিরাপদ দূরত্বে এত কিলোমিটার পর্যন্ত আমাদের দখলে চলে গেল। রাত্রে আলো যায়, ব্ল্যাক আউট হয়ে গেল, ঘন ঘন চলবে, ব্যবসা বাণিজ্য লাঠি উঠে গেল, খাবার ক্রাইসিস তৈরি হবে তখন। আর যদি সত্যিকারের যুদ্ধ বেঁধে যায় তখন তো ধ্বংসস্তূপ হবে, একটা পক্ষ তো মারবে, আপনি 10টা ওপাশে মারলে ওপাশ থেকে একটা গোলা চেপে আসবে। সুতরাং একটা ধ্বংস হলে তার যে অভিঘাত সেটা আরো চারপাশে ছড়িয়ে পড়বে, মানুষ গ্রাম ছেড়ে পালাবে। আমরা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় বোমা পড়েছিল, আমরা শুনেছিলাম, তাই নিয়ে কত গান হয়েছিল, কবিতা হয়েছিল। মানুষ তখন শহর ছেড়ে যে যার মতো গ্রামের দিকে পালিয়ে যাচ্ছে, যে এই যুদ্ধে বোধহয় কলকাতায় এবার ধ্বংস হয়ে যাবে, বোমা পড়বে।
আর এখন তো প্রযুক্তি আরো উন্নত হয়েছে, মানে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে ছুড়ে মেরে দেওয়া যাচ্ছে। এবং 71 সালে যুদ্ধ আমরা দেখেছি যে এখান থেকে প্লেনকে ধাওয়া করে নিয়ে গেছে, পাকিস্তানি প্লেনকে বাগদার কাছাকাছি, মানে সেই প্লেন নামিয়েছে, সেগুলো আমরা চোখে দেখেছি। কিন্তু মানে এগুলো ফেস করেছি সেরকম ভাবে যে সন্ধ্যাবেলার পরে বেরোনো বন্ধ, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, সাধারণ মানুষের এই ক্ষতিগুলো পোহাতে হবে। যে অফিস কাছারিগুলো, স্কুল কলেজগুলো, পড়াশোনার ক্ষতি বন্ধ হয়ে যাবে। এখানে যারা পড়াশোনা করছে, মানে স্কুলগুলো সীমান্তবর্তী অঞ্চলে যারা থাকবে সেই সব স্কুলগুলো তখন তো বন্ধ করে দিতে হবে। যদি কয়েক কিলোমিটারের মধ্যে থাকে তারা কোথায় পড়াশোনা করবে? তাহলে তারা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সবাই যে সেই ক্যাম্পে গিয়ে থাকবে এমন না, কেউ কলকাতায় চলে গেল, কেউ তার গ্রামের আরো দূরে বাড়ি চলে গেল। স্কুল হয়তো কোনো জায়গায় একটা চালু করে দিল সরকার, একটা নির্দিষ্ট জায়গায় বললো ওই স্কুলটা এখানে আপাতত শিফট করে চলুক ছাত্রছাত্রী। সব ছাত্রছাত্রী পড়াতে আসলো না, পড়া হলো না, বা কোনো স্কুল একবারে করাই গেল না। মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হতে হয়। একটা যুদ্ধ আসলে, একটা দেশে যুদ্ধ আসা মানে সেই দেশটার অনেক বছর পিছিয়ে পড়া, তার যে উন্নতি, তার সেই পিছিয়ে পড়াটা তো সাধারণ মানুষ, দেশ তো একটা মানচিত্র নয়, দেশ তো সাধারণ মানুষকে নিয়ে, তার প্রাকৃতিক সম্পদ নিয়ে, মানব সম্পদ নিয়ে দেশ। তারা যদি ক্ষতিগ্রস্ত হয় সে দেশ পিছিয়ে পড়বে একদম। সুতরাং যুদ্ধ কখনোই কাম্য নয়। আমরা মনে করি যে এই যে যুদ্ধ জিগির চলছে এটা বন্ধ হয়ে যাবে, এটা। এবং দুটো দেশ যেহেতু প্রতিবেশী দেশ, সবসময় দুটো প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকাই বাঞ্ছনীয়। দুটো দেশ নিশ্চয়ই আলোচনা করে তাদের সমস্যা, তাদের এগুলো মিটিয়ে নেবে, সে দুতরফেই হবে, এটা আমরা কামনা করি। এবং ওটাও সেই সঙ্গে এটাও বলা যে মানে যেখানে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে সে দেশেই হোক, যে আমার প্রতিবেশী দেশেও যদি সংখ্যালঘু নিপীড়ন হয় এখন, সেগুলোও বন্ধ হোক। সে দেশের কিছু মানুষও যেরকম চাচ্ছে, আমরাও চাচ্ছি এটা বন্ধ হোক। আমার দেশে হলে আমরা যেরকম চাচাই, অন্য দেশের মানুষও চাচান। সুতরাং এই জিনিসগুলো বন্ধ হোক, সুস্থ পরিবেশ সব জায়গাতেই ফিরে আসুক, এটাই যুদ্ধটা আমরা চাই না কখনোই। তাহলে কিন্তু একটা বিষয় আমরা খুব পরিষ্কার হলাম, যুদ্ধ নয়, শান্তি চাই। মানবাধিকার কর্মীদের বা সংগঠনগুলোর কথাও কিন্তু তাই, শান্তি চাই আমরা। এবং মানুষের যে অধিকারগুলি আছে, মৌলিক অধিকার, এবং একেবারে ন্যূনতম যে অধিকারগুলি আছে, প্রতিটা মানুষ যেন প্রতিটা মানুষ সেই অধিকার পাক, কোনো মানুষ যেন বঞ্চিত না হয়। তাহলে কিন্তু বারে বারে কিন্তু মানবাধিকার কর্মীরা, মানবাধিকার সংগঠনগুলো ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের যুদ্ধ বা তাদের যে সংগ্রাম সেটা কিন্তু এগিয়ে নিয়ে গেছে। তো বন্ধু, আজ কিন্তু এ পর্যন্তই। দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আবারও বলে রাখি, মানবাধিকার কর্মীরা কিন্তু আপনাদের জন্য লড়াই করছে, তাই তাদের সঙ্গে থাকুন। তাদের যে কোনো আরেকটি অসহায় মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে তাদের সঙ্গে থাকুন। মানবাধিকার কর্মীদের, মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে থাকুন। এই বলে শেষ করছি। নমস্কার। ভালো থাকবেন।